সালাম আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমাদের প্রথম একাডেমিক ক্লাস শুরু হতে যাচ্ছে। আমরা শুরু করব তার আগে তোমরা আমাকে একটু জানাও যে তোমরা আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, এটা একটু আমাকে এনশিওর করো। আমি তোমাদের সামনে একটা পোল দিচ্ছি, এস নো পোল। তোমরা যদি আমাকে ঠিকঠাক দেখতে পাও এবং শুনতে পাও তাহলে এস, না হলে নো। হইতেছে? শুনতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছ তো ঠিকঠাক? ওকে, আমি দেখতে পাচ্ছি সবাই প্রায় আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ, হুইচ ইজ ভেরি গুড। তো তাহলে তো আর কোনো সমস্যাই নাই, আমরা নির্ভয়ে আমাদের ক্লাস শুরু করতে পারি। আচ্ছা, তো দেখো, এটা কিন্তু আমাদের একটা লং জার্নি, 2-1 দিনের কোনো জার্নি কিন্তু আমাদের না। প্রায় 8 মাসের জার্নি আমরা একসাথে চলবো, 8 মাস। সো টিচার স্টুডেন্টের মধ্যে কিন্তু একটা ইন্টিমেসি থাকা খুবই গুরুত্বপূর্ণ পড়াশোনা বোঝার ক্ষেত্রে। তো আমি চাইবো আমি তোমাদেরকে অবশ্যই আপন করে নিব, তোমরাও আমাকে আপন করে নিবা, এবং আমরা পরস্পরের সহযোগিতায় খুব সুন্দর একটা সময় পার করব এবং জ্ঞানের আলোয় উভয় আলোকিত হতে পারবো, এই আশা ব্যক্ত করছি। তো প্রথম যেহেতু ক্লাস, আমি তোমাদের সাথে একটুখানি পরিচিত হতে চাইবো। যেহেতু এটা একটা অনলাইন ক্লাস, তার মানে সারা বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা থেকেই কিন্তু তোমরা আছো, আমি বিশ্বাস করি। তো তোমরা একটু আমাকে একটু কমেন্ট বক্সে জানায় দাও যে তোমরা কে কোন জেলা থেকে আমাকে শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ, একটু জানাও তো দেখি কে কোন জেলা থেকে আছো। সায়রা ঢাকা থেকে, মায়েশা কুড়িগ্রাম থেকে, মাহির জামালপুর, মিসবা ওয়ালাইকুম আসসালাম। ইনবক্সে আমাকে অনেকে সালাম দিয়েছিলে, সবাইকে ওয়ালাইকুম সালাম। মেঘলা মানিকগঞ্জ থেকে, ওরসা ঢাকা থেকে, বর্ষান ঢাকা থেকে, ও অধিকাংশ তো ঢাকা থেকে দেখছি। তানিশা, তারপরে হচ্ছে নাভিয়া, সবাই ঢাকা থেকে। আহনা বারাবি বগুড়া থেকে, সাবিক পাবনা থেকে, আফসিন ঢাকা থেকে, তাহা লক্ষ্মীপুর থেকে। ওয়াও, অনেক অনেক জেলা থেকে আমি তো দেখতে পাচ্ছি এখানে প্রায় 64টা জেলা থেকে আমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। ভেরি গুড। ওকে, আমি সবাইকে এখানে পড়তে পাচ্ছি, বিভিন্ন জেলা থেকে তোমরা কমেন্ট করতেছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে, ঠিক আছে। ও, ভেরি গুড। আচ্ছা, তো চলো, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের হচ্ছে প্রথম ক্লাস যেটা, সেটা হচ্ছে E1 এবং E2 দুটা কিন্তু একসাথেই আমরা করব। তো E1 বলতে কিন্তু এখানে আসলে ফার্স্ট পেপারকে আমরা বোঝাচ্ছি, এবং E2 মানে হচ্ছে সেকেন্ড পেপার। সো আমরা কিন্তু প্যারালালি ফার্স্ট পেপারও করব এবং সেকেন্ড পেপারও করব। এবং আরেকটা কথা বলে নিই, আমি যখন তোমাদেরকে পড়াবো, পড়াতে পড়াতে যদি তোমাদের কোনো বিষয় ন্যূনতম বুঝতে অসুবিধা হয়, কাইন্ডলি আমাকে সাথে সাথে কমেন্ট বক্সে, টিচার ইনবক্সে জানিয়ে দিবা। আমি অবশ্যই তোমাদের সেই সমস্যাটুকু নিব এবং দরকার হয় 50 বার বলবো, ঠিক আছে? তাও আমি বলতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? অবশ্যই কোনো প্রকার লজ্জা ছাড়াই সবকিছু, মানে যদি বুঝতে না পারো আমাকে বলে দিবা, ঠিক আছে? আমি আছি এখানে তোমাদের বোঝানোর জন্যই। আমরা চাই সবাই সুন্দরভাবে সবকিছু বুঝুক। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে যেটা বললাম, E1 এটা হচ্ছে আমরা ফার্স্ট পেপার পড়বো, প্যাসেজগুলো খুব সুন্দর করে পড়বো, কিভাবে পড়বো একটু পরে জানতে পারবা। আর সেকেন্ড পেপার যেটা বেসিক গ্রামার থেকে শুরু করে অ্যাডভান্স গ্রামার, মোটামুটি এইটা যা যা লাগে, এবং তোমার হচ্ছে সামনে ক্লাস 9ও যাতে তোমার জন্য অনেক সোজা হয়ে যায়, সেভাবে মোটামুটি আমরা ইনশাল্লাহ করবো, কোনো ভয় পেও না, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ওকে, তো চলো দেখি শুরু করি কি আছে। আচ্ছা, তো দেখো E1 এ আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইউনিট 1 এবং লেসন 1, ঠিক আছে? অর্থাৎ ইউনিট 1 এর লেসন 1টা আমরা পড়বো। এটা হচ্ছে, সবাই গেস করো দেখি বইটা পড়ছো কিনা একটু দেখি। E1 যেটা আছে অর্থাৎ ইউনিট 1 এর লেসন 1, এটা কোন প্যাসেজ বা এটার নাম কি বলো তো? এই প্যাসেজটার নাম কি বলো দেখি, এই প্যাসেজটার নাম কি? দেখি কে কে বলতে পারে, দেখি কে কে বলতে পারে। আমি এখানে কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি, সবাই কমেন্ট করো। আচ্ছা, জাজান কমেন্ট করেছে, আহনাব কমেন্ট করেছে, শান্ত, মারিয়া, তারপরে হচ্ছে নাবিহা, জানিফাতুস কমেন্ট করেছে, মৌই কমেন্ট করেছে, অর্ক, তাসিন, সাদাত, আয়ান, বর্ষান, ভূমি, সবাইকে দেখতে পাচ্ছি আমি, ইশরাত, লিও, সাদ, চিন্ময়, তানিশা, আয়েশা। মোটামুটি তোমরা যারা যারা কমেন্ট করেছো, আমি দুই ধরনের কমেন্ট দেখতে পাচ্ছি, একটা হলো নকশিকাতা, একটা হলো ফোক মিউজিক, ঠিক আছে? তো একটুখানি আমি তোমাদেরকে আরেকবার সুযোগ দিচ্ছি, ঠিক আছে? দ্বিতীয় চান্স, সেটা হলো নকশিকাতা এবং ফোক মিউজিক, এই দুইটার মধ্যে একটা হবে 100% শিওর, ঠিক আছে? তো এই দুইটার মধ্যে কোনটা, আবার একটু কমেন্ট করে জানো দেখি। আমি তোমাদের দ্বিতীয়বার সুযোগ দিচ্ছি, নকশিকাতা এবং ফোক মিউজিক এই দুইটার মধ্যে কোনটা, আবার কমেন্ট করো সবাই।
আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি মোটামুটি সবাই ফোক মিউজিকের দিকে যাচ্ছে, যে সবাই যেহেতু বলছে তার মানে ওইটাই হবে আর কি, ঠিক আছে। সো আমরা মোটামুটি সবাই মিলে একমত হইলাম যে আমাদের প্রথম যে প্যাসেজটা সেটা কিন্তু ফোক মিউজিক সম্পর্কে। আরেকবার একটু জানতে চাই, এই প্যাসেজটা কে কে পড়ছো? তোমাদের কাছে ইয়েস নো পোল যাচ্ছে, আমাকে জানাও। যদি এই প্যাসেজটা ঠিকঠাক পড়ে থাকো তাহলে ইয়েস লিখবা, বা ঠিকঠাক না মোটামুটি পড়ছো তাহলে ইয়েস লিখবা, নাইলে মানে লিখবা বলতে ইয়েসে ক্লিক করবা, নাইলে নোতে ক্লিক করবা। এই প্যাসেজটা পড়ছো কারা কারা? ওকে, ইতোমধ্যে অনেকে ইয়েস নোতে ক্লিক করে ফেলেছো, তো আমি দেখতে পাচ্ছি প্রায় 50-50 আর কি, প্রায় 50-50। 50% পড়েছো, 50% পড়ো নাই। সব মেসেজ পড়তেছি সাবিক, সবার মেসেজ কিন্তু আমি পড়তেছি। ওকে, তো ঠিক আছে, তাহলে হচ্ছে সমস্যা নাই। যারা যারা পড়ছো পড়ছো তো পড়ছোই, ভালো করছো। যারা যারা পড়ো নাই কোনো সমস্যা না, আমরা এমন ভাবে পড়াবো, বা আমি তোমাকে এমন ভাবে পড়াবো ইনশাআল্লাহ তোমার আর কোনো সমস্যা থাকবে না। মোটামুটি ওখান থেকে যেভাবেই কোশ্চেন আসুক না কেন, আমাদের ডেইলি এক্সাম থাকবে, ওখানে কিন্তু এমসিকিউ আসবে প্যাসেজ থেকে, ঠিক আছে। সো ইনশাআল্লাহ তুমি যদি ক্লাসটা ভালোভাবে করো তোমার কোনো সমস্যা হবে না, তুমি সবগুলো এমসিকিউ খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। ওকে, তো চলো তাহলে দেখি পড়াশোনা করি। আচ্ছা, তো দেখো, ফার্স্ট অফ অল আমি পড়াশোনা করার আগে বা পড়াশোনাতে এন্টার করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো তোমাকে কোনো কিছু পড়ার আগে বুঝতে হবে যে ওইটা তুমি কেন পড়তেছো। অফকোর্স আমরা সবাই কিন্তু এক্সাম পারপাসের জন্যই পড়ি, এক্সামে যাতে ভালো করতে পারি, এটাই কিন্তু আমাদের মেইন টার্গেট। বা আমরা কিন্তু আমাদের বাবা মা কিন্তু উদ্ভাবন করছে, তোমাদেরকে ভর্তি করাইছে এই কারণেই যে তুমি যাতে এক্সামে ভালো করো, এবং সেই সাথে তোমার যে জ্ঞানের যে মানে সীমা সেটা আস্তে আস্তে অনেক বড় হয়, তাই না? তো আমরা তো নলেজ অর্জন করবই, তার পাশাপাশি পরীক্ষায় ভালো করার জন্য যতটুকু করা দরকার ততটুকু কিন্তু আমাদের করতেই হবে। সো প্যাসেজ থেকে আসলে বা প্যাসেজ আমরা কেন পড়তেছি, প্যাসেজ থেকে কেমন কোশ্চেন আসে এটা তোমরা জানো কিনা? প্যাসেজ থেকে কি ধরনের কোশ্চেন আসে দেখি বলো তো, এই সবাই কমেন্ট করো, প্যাসেজ থেকে কি ধরনের কোশ্চেন আসে, কি কি কোশ্চেন আসে প্যাসেজ থেকে বলো, সবাই কমেন্ট করো। নুসরাত কমেন্ট করো, সুলাইমান কমেন্ট করো, মাহির বলো তো দেখি। আচ্ছা, মাশরাফি করেছে, সিনিন, সুলাইমান, ওয়ানিয়া, নৌরিন, এরপর হচ্ছে মারুফ, ভার্সন, রায়া, সিমরিন, সবাই কমেন্ট করতেছে, নুসাইবা কমেন্ট করতেছে, মাইশা কমেন্ট করতেছে, অর্পাস, সবাই কমেন্ট করতেছে, থ্যাংক ইউ সো মাচ। তো মোটামুটি তোমরা যে কমেন্ট গুলো করছো এখান থেকে আমরা দুইটা বিষয় সাম আপ করতে পারি, সেটা হচ্ছে সবাই বলছো এমসিকিউ, এবং একটা জিনিস বলছো সেটা হচ্ছে এসএকিউ। আমি যদি একটু সংক্ষেপে লিখি, এসএকিউ এমসিকিউ মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, অর্থাৎ আমরা যেটা মানে চারটা অপশন থাকবে, আমাদের একটা দাগাইতে হবে সঠিকটা, একটা হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন, ঠিক আছে। তার মানে হচ্ছে এক কথায় উত্তর বলতে পারি আমরা, সেটাও কিন্তু আমাদের প্যাসেজের আলোকে আসবে। সো এই দুই ধরনের কোশ্চেন কিন্তু অ্যান্সার করতে গেলে তোমার প্যাসেজটা খুব সুন্দর করে পড়তে হবে, প্লাস প্যাসেজের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো সুন্দর করে জানতে হবে। পাশাপাশি যেহেতু তোমরা উদ্ভাসে ভর্তি হয়েছো, তার মানে প্লাস তো কিছু পাবা। প্যাসেজে যে গ্রামার ব্যবহার করা হয়েছে, আমরা জানি যে একটা লাইন কিন্তু লিখতে গেলে ওইখানে গ্রামারের ব্যবহারটা থাকেই, বুঝছো। সো প্যাসেজে যে টুকিটাকি গ্রামার গুলো ব্যবহার করেছে ওইটা তো আমরা আলাদা করে আমাদের সেকেন্ড পেপারের সাথে পড়বো। সাথে সাথে আমরা যখন প্যাসেজটা পড়বো, আমরা যেটা শিখলাম থিওরিতে ওইটার ইমপ্লিমেন্টটা কোথায়, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টটা কোথায়, কোন লাইনে, সেটাও কিন্তু আমরা ফাইন্ড আউট করবো, ঠিক আছে। তো সবাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যেহেতু মানে যদিও তোমরা এটার পিডিএফ ক্লাস নোট তো পেয়েই যাবা, সবচেয়ে ভালো হয় কি জানো, তুমি যদি একটা খাতা কলম নিয়ে বসো, খাতা কলম নিয়ে তুমি যে টুকিটাকি যেসব বিষয়গুলো জানো না ওটা যদি একটু নোট করো, তাহলে কিন্তু বিষয়টা খুব সুন্দর হয়, ওটা কিন্তু তোমার মাথার মধ্যে একদম গেঁথে যাবে, ঠিক আছে। সো সবাই খাতা কলম নিয়ে বসার ট্রাই করবা। এসিকিউ মিনিং হচ্ছে শর্ট আনসার কোশ্চেন। হ্যাঁ, তোমরা সবাই ঠিকঠাক বলেছো, সবাই ঠিকঠাক বলেছো। অনেকে ট্রু ফলস বলছো, আসলে ট্রু ফলসটা কিন্তু আনসিন প্যাসেজ থেকে আসে, সিন প্যাসেজ থেকে না, ঠিক আছে, আনসিন প্যাসেজ থেকে আসে। ওকে, তো চলো শুরু করি। পিপলস মিউজিক অলসো নোন অ্যাজ ফোক মিউজিক। আচ্ছা দেখো, এই যে FOL কে, এটা কিন্তু অনেকেই উচ্চারণ করে কি জানো, ফাল্ক, ঠিক আছে। FOL কি মানে সরাসরি উচ্চারণ করতে গিয়ে কি বলে, ফল্ক, বুঝছো। তো কিন্তু এটা আসলে ফল্ক না, এটা কিন্তু আবার অনেকে ফক বলে, ফক মিউজিক। এটা কিন্তু ফক মিউজিকও না, বুঝছো। এটাকে আমরা কিভাবে উচ্চারণ করবো বলো তো, আমরা কিন্তু উচ্চারণটার দিকেও গুরুত্ব দিব। ফোক, ঠিক আছে, ফোক, ফোক, FOL কে ফোক, ঠিক আছে। তাহলে পিপলস মিউজিক অলসো নোন অ্যাজ ফোক মিউজিক, তার মানে হচ্ছে পিপলস মিউজিক বলতে আমরা বলতে পারি যে
লোকসঙ্গীত বা মানুষের যে সঙ্গীতটা, যে সঙ্গীত মানুষের কথা বলে, যে সঙ্গীত মানুষের জীবন যাপন নিয়ে, মানুষের আচার অনুষ্ঠান নিয়ে কথা বলে, সেটাই হচ্ছে পিপলস মিউজিক, বা ওইটাকে আমরা কিন্তু ফোক মিউজিক বলতে পারি। ওকে, কনসিস্ট। এইবার এইখানে আসো, তোমরা কে কে এই কনসিস্ট এই শব্দটার অর্থ জানো বলো তো? কে কে এই কনসিস্ট এই শব্দটার অর্থ জানো বলো? টিচার ইনবক্সে আমাকে জানাও কে কে জানো। আদরি ট্রু ফলসটা হচ্ছে আনসিন প্যাসেজ থেকে আসবে, আমরা আনসিন প্যাসেজ করার সময় ইনশাল্লাহ খুব ভালোভাবে এটা শিখে নিব, সমস্যা নেই। ওকে ওকে, অনেকেই জানে দেখছি, আবরার জানে, তায়েফ, তানিম, ইফাত, শোভান, তারপরে অহনা, হাফিজ, সাবিত, সবাই জানে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, আই এম ইমপ্রেসড, তোমরা আসলে অনেক অনেক জানো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ভেরি গুড। কনসিস্ট মানে কি? গঠিত। তাইলে এই যে ফোক মিউজিকটা, এটা কি কি কিসের কিসের সমন্বয়ে গঠিত হয় সেটা কিন্তু বলতেছে। কনসিস্ট অফ টিউনস, টিউনস মানে সুর বলতে পারো, লিরিক্স, এটাও যারা সঙ্গীত চর্চা করে তারা জানো যে লিরিক্স এবং টিউন জিনিসটা কি। ওকে, এন্ড নলেজ, এবং জ্ঞানের সমন্বয়। তাইলে এই ফোক মিউজিকটা কি কি জিনিসের দ্বারা গঠিত হয়? টিউনস, সুর থাকে, লিরিক থাকে, এবং হচ্ছে লিরিক মানে গীত বলতে পারো, এবং নলেজ, এবং এখানে কিন্তু জ্ঞানও থাকে, বুঝছো? আচ্ছা, তোমরা কি জানো এই নলেজটা, আমরা যদিও নাউন একটু পরে পড়বো, তারপর তোমাদেরকে টেস্ট করার জন্য, টু টেস্ট ইউ, বলো তো নলেজ কি নাউন? দেখি কয়জন পারো। নলেজ কি নাউন বলো তো দেখি। এই তো আমাদের মধ্যে অনেকেই হচ্ছে মিউজিক চর্চা করে, ভেরি গুড। ওকে, আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি, সবাই লিখতেছো নলেজ কি নাউন। তোমাদের মধ্যে মোটামুটি সংখ্যক মানুষ কিন্তু নলেজকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতেছো, থ্যাংক ইউ সো মাচ। একটু পরে যদি আমরা নাউন শিখবো, তারপর একটু বলি। নাউন কিন্তু প্রধানত দুই প্রকার, মানে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, এর উপর ভিত্তি করে নাউন প্রধানত দুই প্রকার, ঠিক আছে? যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, সবকিছু করা যায় মোটামুটি, ওইটা হলো কংক্রিট নাউন, ঠিক আছে? আর যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধু অনুভব করতে হয়, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? তো তোমরা এখন আমাকে বলো তো দেখি, নলেজ কি ধরা ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? যায় না। তাহলে যেটা ধরা ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সেটা তো কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, ঠিক আছে? এই জন্য নলেজকে আমরা কি বলবো? আমরা কিন্তু শিখে নিলাম, এটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। ওকে, তারপরে চলো যাই পাস্ট ডাউন, যেটা অতিক্রম হয়। পাস্ট ডাউন মানে হচ্ছে অতিক্রম হওয়া, ওরালি। আচ্ছা, ওরালি এই শব্দটার মানে কারা কারা জানো বলো তো? ওরালি, ওরালি শব্দটার মানে কারা কারা জানাবো? এই তো সবার হয়েছে, ভেরি গুড। ওরালি শব্দটা কারা কারা জানো, মানে এটার মিনিং কি, এটা কে কে জানো বলো তো? ওকে, ভেরি গুড। লিরিক মানে হচ্ছে গীত, বুঝছো? এটা সঙ্গীতের সাথে রিলেটেড, সঙ্গীতের সায়েন্স বলে এটাকে। ওকে, ওরালি মানে হচ্ছে মৌখিক ভাবে। থ্যাংক ইউ সো মাচ। এই তো সবাই কমেন্ট করতেছো, আমি দেখতে পাচ্ছি টিচার ইনবক্সে, সবারটা আমি দেখতে পাচ্ছি, সবাই লিখতেছো যে মৌখিক ভাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মৌখিক ভাবে তার মানে দেখো, আমরা কিন্তু বইয়ের যে ইতিহাস, মানে আমরা যখন ইতিহাস বই পড়ি, এই ইতিহাসটা আমরা কিভাবে জানি বলতো? এই ইতিহাসটা জানি হচ্ছে আমরা বইতে লেখা থাকে, সেখান থেকে পড়ি, পড়ার পরে কিন্তু আমরা ইতিহাসটা জানি। বাট এই যে তোমার ফোক মিউজিক যেটা, এটা কিন্তু কোনো বইতে লেখা থাকে না, বুঝেছো? এটা হচ্ছে ধরো আমার ধরো নানা, সে একজন ফোক মিউজিকার ছিল, ঠিক আছে, মিউজিশিয়ান ছিল। তো সে হচ্ছে গান গাইতো, বা কিছু কিছু গান হচ্ছে সে নিজে তৈরি করছিল, ওইটা তার নাতির এসে মুখে মুখে বলে দিছে, বুঝছো? আবার ওই নাতি তার ছেলেরে ওইটা মুখে মুখে বলে দিছে। এইভাবে আসলে কোনো প্রকার লেখা ছাড়াই এই ঐতিহ্যটা কিন্তু অনেক আগে থেকেই চলে আসতেছে। এগুলো কোনো লেখা থাকে না, তুমি কোনো ফোক মিউজিকের বই পাবা না, বুঝছো? মানে একজন আরেকজনের মুখ থেকে শুনে এটা মেমোরাইজ করতেছে, এবং এইভাবে এই ট্র্যাডিশনটা কিন্তু এখনো চলতেছে, বুঝছো? এটাকে বলা হয় যে ওরালি। পাস্ট ডাউন ওরালি ফর জেনারেশন, মানে জেনারেশন থেকে জেনারেশন এইভাবে কিন্তু এই ফোক মিউজিকটা চলতেছে। ওকে, এবার দেখো ওভার টাইম। ওভার টাইম মানে হচ্ছে সময়ের সাথে সাথে দিস মিউজিক হ্যাজ এভলভড, ঠিক আছে? আচ্ছা বলো তো এভলভড মানে কি? কে কে জানো এভলভড মানে কি? বলো এভলভড মানে কি? কারা কারা জানো, আমি একটু দেখতে চাই, কারা কারা জানো এভলভড মানে কি? ওকে, ভেরি গুড। আতিকা লিখছে, জামিম লিখছে, সবই হবে। এরপর হচ্ছে ওয়ানিয়া লিখছে, রাদিয়া লিখছে, ইসরাত, সামিউল লিখছে, সুলাইমান, রুবিয়া, ইফাদ, আফসিন, সবাই জানে, ভেরি গুড। সাবিক জানে, তারপর শান্ত জানে, দিসান জানে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ভেরি গুড। আচ্ছা, ইভলভ মানে হচ্ছে বিকশিত হওয়া, ঠিক আছে? ইভলভ মানে কি? বিকশিত হওয়া, সময়ের সাথে সাথে একটা জিনিস হচ্ছে আসা আর কি। তাহলে ওভার টাইম দিস মিউজিক হ্যাজ ইভলভড, এটা বিকশিত হয়েছে। আচ্ছা, তোমাদের কাছে ছোট্ট একটা জিনিস জানতে চাই, সেটা হলো এই টেন্স সম্পর্কে ভালো ধারণা আছে কার কার? আমি একটু জানবো টেন্স। এই আবার এস নো একটা পোল যাচ্ছে,
কারা কারা মোটামুটি টেন্স জানো ওকে বলো তো, যদি জানো ইয়েস নাহলে নো, আমি একটু দেখতে চাই টেন্স জানো কারা কারা। ওকে ভেরি গুড, আমি প্রায় দেখতে পাচ্ছি 90+, সবাই মোটামুটি টেন্স জানো। সমস্যা নেই, জানলে তো খুবই ভালো, না জানলে ওটা কিন্তু আমরা শিখবো, আমাদের লেকচার প্ল্যানে আমরা কিন্তু টেন্স রাখছি। ওকে, তাহলে যেহেতু অধিকাংশই জানো, তাহলে আমরা বলো তো দেখি এই যে দিস মিউজিক হ্যাজ ইভলভড, এটা কোন টেন্স? এই এখন বলতে হবে, যেহেতু তোমরা জানো যে টেন্স সম্পর্কে জানো, তাহলে বলো এইটা কোন টেন্স, বলো দেখি এটা কোন টেন্স, বলে ফেলো। ওয়াও ভেরি গুড, সাইরা, ওয়ানিয়া, তারপরে চিন্ময়, আরিশা, আহনাফ, সাফি, সামিউল, ফায়াজ, অরুণিমা, রূপকথা, সাদাত, তোমাদের নামগুলো অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর, বুঝছো? আবরার, আদ্রিক, তারপরে হচ্ছে সাদিদ, আহনাফ, বিভা, আদ্রিদ, নাফিস, আতিকা। বাহ ভেরি গুড, তোমরা সবাই বলছো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। থ্যাংক ইউ সো মাচ, আসলেই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, ওকে, তাহলে এটা সময়ের সাথে সাথে বিকশিত হয়েছে। আমরা আবার ফিরে যাই ক্লোজলি। ঠিক আছে, এটা কিন্তু বিভিন্ন জন বিভিন্নভাবে উচ্চারণ করে, কেউ কেউ বলে ক্লোজলি, কিন্তু এটার উচ্চারণ হবে কি ক্লোজ। ঠিক আছে, এই যে ক্লোজ, এই যে দন্তসা উচ্চারণ হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা, ক্লোজলি। ঠিক আছে, আমরা কিন্তু সুন্দর করে উচ্চারণ করা শিখবো, বুঝছো? দেখো বাংলাদেশের মানুষজন, মানে আমাদের কোনো নির্দিষ্ট স্ট্যান্ডার্ড নাই। আমরা কোনো সময় ব্রিটিশের সাথে আমেরিকান, সাথে কানাডিয়ান, ইন্ডিয়ান, বাংলাদেশি সব রকম মিক্স করে উচ্চারণ করার ট্রাই করি, বুঝছো? মানে যখন যেটা ভালো লাগে তখন সেটা দিয়ে উচ্চারণ করি। আমরা চেষ্টা করব যে কোনো একটা স্ট্যান্ডার্ড ব্যবহার করার জন্য। আবার অনেক সময় আমরা এমন এমন শব্দ উচ্চারণ করি যার কোনো স্ট্যান্ডার্ডই নেই, বুঝছো? এটা বাঙালি স্ট্যান্ডার্ড, বুঝছো? তো যাই হোক, আমরা মোটামুটি ক্লাসে যে শব্দগুলো আমাদের ভুল হয় উচ্চারণে, ওটাও আমরা একটু শেখার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে। এরপরে দেখো ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভ। তাইলে ওভার টাইম দিস মিউজিক হ্যাজ ইভলভড ক্লোজলি, এটা হচ্ছে বিকশিত হয়েছে, এবং এটা ক্লোজলি টাইট, এই মিউজিকটা হচ্ছে একেবারে নিবিড় ভাবে মানে সংযুক্ত টু কিসের সাথে, দ্য ওয়ে, যেভাবে পিপল লিভ, মানে মানুষের জীবন নিয়ে কথা বলে এই মিউজিকটাকে। শুরুতেই কিন্তু এই মিউজিককে কি বলছে, পিপলস মিউজিক, মানুষের জীবন, মানুষ যেভাবে বাস করে সেভাবেই কিন্তু এই মিউজিকটা কথা বলে আর কি। ওকে, এবার দেখো আওয়ার এগ্রিকালচার, আমাদের যে কৃষি, তারপরে ফুড, খাদ্য, ইকোলজি, আমাদের যে বাস্তুতন্ত্র, সিজনস। ঠিক আছে, এটা কিন্তু সিজন না, বুঝছো? এটা কিন্তু সিজনস। ঠিক আছে, সিজনস, আমরা সুন্দরভাবে উচ্চারণ করবো, সিজনস। আচ্ছা, তাহলে ঋতু অ্যান্ড রিচুয়ালস। ঠিক আছে, এবং আমাদের যে আচার অনুষ্ঠান, রিচুয়ালস, আমাদের যে আচার অনুষ্ঠান, আর অল রিফ্লেক্টেড, সবকিছু প্রতিফলিত হয়। রিফ্লেক্টেড মানে কি বলতো? প্রতিফলিত হওয়া, প্রতিফলিত হওয়া। তাইলে এগুলো সবই এই ফোক মিউজিকে কি কি রিফ্লেক্ট হয়, এই জিনিসগুলা, দিস সংস, এইগুলো আর কি। মানে এই ফোক মিউজিকে কৃষির কথা থাকে, খাদ্যের কথা থাকে, আমাদের বাস্তুতন্ত্রের কথা থাকে, এবং আমাদের ঋতুর কথা থাকে। এই বলো তো বাংলাদেশে কত ঋতু? এটা ছোট্ট কোয়েশ্চেন করি, বলো দেখি বাংলাদেশে কয় ঋতু? বলো দেখি বাংলাদেশে কয় ঋতু? সবাই 6 বলতেছে। এই 6 বললেও তো আমরা কি 6 ঋতু আসলে দেখতে পাই বলো তো? বেসিক্যালি বাংলাদেশে কয় ঋতু? আমার কাছে তো শীতকাল আর গরমকাল আর বর্ষাকাল, এর বাইরে তো কোনো ঋতু আমি দেখি না। কোনো সময় দেখি শীত পড়তেছে, কোনো সময় দেখি গরম লাগতেছে, আবার কোনো সময় দেখি বর্ষা হইতেছে। তাহলে শীতকাল, গরমকাল আর হচ্ছে বর্ষাকাল, এই তিনটার বাইরে আমি ঋতু দেখি না। আমার সাথে কি তোমরা একমত? বলো দেখি, আমার সাথে কি একমত? কারা কারা একমত আমার সাথে? ওকে, ম্যাক্সিমাম সবাই তো তোমরা দেখছি আমার সাথে একমত, মানে তোমরা ওই তিনটা ঋতু দেখে থাকো। ওকে, ভেরি গুড। তা ঠিক আছে, চলো নেক্সট পেজে যাই। আচ্ছা, এই পেজে কোনো প্রবলেম আছে কিনা বলো? এই পেজ বুঝছো? ঠিকঠাক বুঝছো এই পেজ? এই পেজ বুঝছো কিনা? আবার ইয়েস নো একটা বল দিচ্ছি, বলো দেখি এই পেজ বুঝছো কিনা? আমি কিন্তু অনেক অনেক কুইজের আয়োজন করছি, ঠিক আছে? একটু পরে দেখতে পাবো অনেক অনেক কুইজ, যে কুইজ দিয়ে তুমি এই পেজ মানে বুঝছো কিনা, প্যাসেজ ট্যাসেজ গুলা বা হচ্ছে গ্রামার বুঝছো কিনা খুব সুন্দরভাবে তুমি যাচাই করতে পারবে। প্লাস এখানে কিন্তু লিডার বোর্ডে আসার সুযোগ আছে, ঠিক আছে? যারা যারা আগে আগে অ্যান্সার দেয়, ঠিক অ্যান্সার দেয়, তারা কিন্তু লিডার বোর্ডে চলে আসে। আমাদের কিন্তু অনেক স্টুডেন্ট এখানে, বুঝছো? অনেক অনেক স্টুডেন্ট। সো এর মধ্যে আমি দেখতে চাই যে কারা কারা আগে আসে। একটু পরে আমরা কুইজে চলে যাবো আর কি। কনসিস্ট মানে গঠিত হওয়া, কনসিস্ট মানে হচ্ছে গঠিত হওয়া। আচ্ছা, এগ্রিকালচার মানে হচ্ছে কৃষি। আচ্ছা, বোঝা বলতে কোনো ওয়ার্ড তোমার সমস্যা আছে কিনা এটা আমাকে বলো, আমি সাথে সাথে বলে দিচ্ছি, ঠিক আছে? যে কোনো ওয়ার্ড তুমি হচ্ছে মিনিংটা জানো কিনা। এমনি বুঝবা তো, পড়লে অবশ্যই বুঝবা, বা রেকর্ডেড ক্লাস তো থাকবে, দেখলে অবশ্যই বুঝতে পারবা। কোনো ওয়ার্ড যদি তোমার সমস্যা হয় আমাকে বলো, এরপরে কিন্তু আবার ভোকাবুলারি ব্যাংক আছে, ওইখানেও তুমি ওয়ার্ড সম্পর্কে জানতে পারবা। ওরালি মানে হচ্ছে মৌখিক ভাবে,
ওরালি মানে হচ্ছে মৌখিকভাবে। টিউনস, টিউনস মানে সুর। পাস্ট ডাউন মানে হচ্ছে দেখো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া, মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাওয়া। এটা ইকোলজি মানে বাস্তুতন্ত্র, এটা তোমরা বিজ্ঞানে ভালো করে শিখবা। দিজ একটা প্রোনাউন, দিজ মানে এই। এভলভ মানে বিকশিত হওয়া, এভলভ মানে হচ্ছে বিকশিত। রিচুয়াল মানে আচার অনুষ্ঠান, ঠিক আছে, রিচুয়াল মানে আচার অনুষ্ঠান। ফোক মানে লোকসঙ্গীত। ওকে, তাহলে দেখো এবার আমরা এদিকে যাই। এভলভ মানে হচ্ছে বিকশিত হওয়া বলেছি, কিন্তু এখানে যাই, দেখো কিছু কিছু গানের নাম বলছে, পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, শাড়ি এবং গম্ভীরা। ঠিক আছে, পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, শাড়ি এবং গম্ভীরা। তোমাদের ছোট্ট একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা এইগুলা একটু খুঁজে বের করার ট্রাই করবা। ঠিক আছে, পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, শাড়ি এবং গম্ভীরা, এটা কোন অঞ্চলের গান এবং কিসের জন্য এই গানগুলো গাওয়া হয়, এটা আমি জানি অনেকেই তোমরা জানো। তারপরে এটা তোমাদের আমি ছোট্ট করে একটা হোমওয়ার্ক দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ছোট্ট একটা হোমওয়ার্ক। এই তোমরা কি জানো যে আমাদের হোমওয়ার্ক কোথায় দিতে হবে, পাবলিশ করতে হবে, বা কোথায় হচ্ছে তোমরা হোমওয়ার্ক সাবমিট করতে পারো, এই বিষয়টা জানো কিনা? ঠিক আছে, জানো কিনা বলো, হোমওয়ার্ক কোথায় সাবমিট করতে হবে এটা কারা কারা জানো বলো দেখি, আমি এখনই বলে দিব না জানলে। জানো নাকি যে হোমওয়ার্ক কোথায় সাবমিট করতে হয়? অনেকে জানো? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। যারা যারা জানো না তাদের জন্য আমরা ইনবক্সে এখনই তোমার হচ্ছে গ্রুপ লিঙ্কটা দিয়ে দিচ্ছি। 6789 উদ্ভাসন মেশ আমাদের যে গ্রুপটা আছে, এই গ্রুপটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক সাবমিট করার জন্য। তোমরা ওইখানে সাবমিট করে দিবা, আমরা ইনশাল্লাহ আমাদের যে টিচার্স প্যানেল আছে তারা দেখে দিবে যে তোমার কোনটা ভুল হয়েছে কোনটা ঠিক হয়েছে, ওখানে তোমাকে কমেন্ট করে দিবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, ওইখানে হচ্ছে পাবলিশ করে দিবে। আমরা এখনই গ্রুপ লিঙ্কটা তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এখানে কি বললাম যে পল্লীগীতি কি গান এবং কোন অঞ্চলের গান, একইভাবে ভাটিয়ালি, জারি, শাড়ি এবং গম্ভীরা এগুলো কোন অঞ্চলের গান, এইটা গুগল করে হলেও তোমরা হচ্ছে একটু শিখবা। শিখে হচ্ছে খাতায় লিখে হয়তো 4-5 লাইন লিখতে হবে মাত্র, লিখে একটু ছবি তুলে ওইখানে সাবমিট করে দিবা। আমি ইনশাল্লাহ যেয়ে দেখে দিব, প্রত্যেকের খাতা দেখে দিব, প্রত্যেকের ওইখানে কমেন্ট করবো, নো প্রবলেম। ওকে, এরপরে দেখো লালন গীতি, পালা গান অ্যান্ড দ্য সংস অফ হাচন রাজা। ঠিক আছে, এগুলো সবই কিন্তু হচ্ছে ফোক মিউজিকের অন্তর্গত। আচ্ছা, অল এমবডি দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল। ঠিক আছে, আচ্ছা এমবডি মানে হচ্ছে প্রতিকায়িত করা। ঠিক আছে, এমবডি মানে হচ্ছে প্রতিকায়িত করা, বুঝছো? বা হচ্ছে এমবডি মানে বলতে পারো যে এগুলো সব কোন রূপ ধারণ করে, সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল মানে মানুষের আত্ম অভিব্যক্তি। এই সমস্ত গান দ্বারা একজন মানুষ কিভাবে চিন্তা করে, একজন মানুষ কিভাবে বাস করে, একজন মানুষ কিভাবে তার আচার অনুষ্ঠান পালন করে, সবগুলোই কিন্তু এই গানগুলো দ্বারা প্রতিকায়িত করা হয় বা এমবডি করা হয়। ঠিক আছে, ওকে। অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস, যেহেতু আমাদের যে ভূমি বা আমাদের বলতে পারো যে মাতৃভূমি, এটা পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে, দ্য মিউজিক শিফটস টু, সো যেহেতু সবকিছুই পরিবর্তন হচ্ছে, এই মিউজিকের মধ্যেও পরিবর্তন আসছে। ওকে, কেমন পরিবর্তন? ইন দ্য হিল ট্র্যাক্স। হিল ট্র্যাক্স বলতে আসলে কোন কোন জেলাগুলোকে বোঝায়, এটা কারা কারা জানো বলো তো? হিল ট্র্যাক্স বলতে কোন কোন হ্যাঁ হ্যাঁ প্রতিকায়িত করা, সাবিক ঠিক বলেছো। হিল ট্র্যাক্স বলতে কোন কোন জেলাগুলো বোঝায়, বা কারা কারা ওই হিল ট্র্যাক্সের জেলা থেকে আমাদেরকে দেখছো, কমেন্ট করো। পাহাড়ি এলাকা, রাইট, পাহাড়ি এলাকা। পার্বত্য 3টা অঞ্চল আছে, বলো তো কোন সেই 3টা পার্বত্য অঞ্চল? পার্বত্য 3টা অঞ্চল আছে, দেখি কে কে বলতে পারে। অনেকে বলছো রাঙামাটি, হ্যাঁ খাগড়াছড়ি এবং বান্দরবান, এই 3টা কিন্তু পার্বত্য জেলা, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান। আই গেস রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান থেকে আমাদের স্টুডেন্ট আছে, দেখতে চাই কারা তারা রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান থেকে কেউ আছো নাকি? ওকে, 2-1 বলছে আছে, ভেরি গুড। তাহলে হিল ট্র্যাক্স বলতে আমরা কোন 3টা জেলাকে বোঝাই? রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, এই 3টা হচ্ছে হিল ট্র্যাক্স। ওকে, ইউ এনকাউন্টার মিউজিক ইন দ্য হিল ট্র্যাক্স। ইভেন পাহাড়ি অঞ্চলে গেলেও ইউ এনকাউন্টার মানে হচ্ছে সাক্ষাৎ করা। ঠিক আছে, এনকাউন্টার মানে কি? সাক্ষাৎ করা। তুমি সাক্ষাৎ করবা মিউজিকের, যে তুমি ওইখানে গেলেও ইভেন এখন এই যে ফোক মিউজিক দেখতে পাবা। ওকে, উইথ দ্য সেম রোল বাট এক্সপ্রেসড, মানে
এই ফোক মিউজিকের যে বৈশিষ্ট্য আছে সেরকমই রোল আছে বা সেরকমই ভূমিকা আছে, বাট এক্সপ্রেস মানে কি, যেটা বলা হয় বা যেটা গাওয়া হয় ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস অফ দা, ঠিক আছে। ডাইভার্স মানে হচ্ছে বৈচিত্র্যপূর্ণ, ঠিক আছে। আচ্ছা বলো তো এই ডাইভার্সটা কোন পার্টস অফ স্পিচ? ডাইভার্স মানে প্রথমত আমি বলতে চাই যে বৈচিত্র্যপূর্ণ। এখন আমাকে বলো দেখি এই ডাইভার্স কোন পার্টস অফ স্পিচ, এটা তোমরা জানো কিনা? ডাইভার্স কোন পার্টস অফ স্পিচ এটা জানো কিনা দেখি, বলো দেখি। আচ্ছা আহনাম কমেন্ট করছে, মোর্শেদ, মাহির, তারপরে মেহজাবিন, শিশির, রায়ানুল, ফারিন, এরপরে হচ্ছে আরশাদ, আদিকা, সাবিক, পারা, আয়েশা, আদনান, ফাতিন, ইফাত, তানিম, সোয়াইব। ওকে, সবাই একটা কথা বলতেছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভের কথা বলতেছে। আচ্ছা অ্যাডজেক্টিভ জিনিসটা কি? যার পরে পরে কি থাকবে বলো তো? পরে নাউন থাকবে, তাই না? পরে নাউন থাকবে। তাহলে আমরা তো দেখতেই পাচ্ছি যে ল্যাঙ্গুয়েজ একটা নাউন, তাহলে ওর আগে যেহেতু ডাইভার্স আছে, সো আমরা বলতেই পারি ডাইভার্স একটা অ্যাডজেক্টিভ। ডাইভার্স মানে হচ্ছে বৈচিত্র্যপূর্ণ বা বিভিন্ন। অফ দ্য এথনিক, ঠিক আছে, এথনিক, এথনিক মানে হচ্ছে জাতিগোষ্ঠী বলতে পারি আমরা। অফ দ্য এথনিক কমিউনিটিস, বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষায়। তার মানে ফোক মিউজিক যেটা আমাদের যে বিভিন্ন অঞ্চল আছে, বিভিন্ন অঞ্চলে এখানে বাংলা ভাষায় ফোক মিউজিক গুলো গাওয়া হয়, কিন্তু তুমি যখন হিল ট্র্যাক্সে যাবা, চাকমাদের ফোক মিউজিক তাদের ভাষায়, মারমাদের ফোক মিউজিক তাদের ভাষায়, তারপরে হচ্ছে খাসিয়াদের ফোক মিউজিক তাদের ভাষায় গাওয়া হয়। তার মানে ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজ কিন্তু সেখানে ব্যবহার করা হয়। ওকে, দ্য ইনস্ট্রুমেন্টস, ইনস্ট্রুমেন্টস মানে হচ্ছে বলতে পারো বাদ্যযন্ত্র, ঠিক আছে। দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ফর ফোক মিউজিক, ফোক মিউজিকের জন্য যে ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করা হয়। আর ক্রাফটেড, ক্রাফটেড মানে তোমরা বলতে পারো যে এটা হলো মেড, ঠিক আছে। মেড মানে তৈরি করা হয় ফ্রম ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়। ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস, সারাউন্ডিংস মানে হচ্ছে চারপাশ, ঠিক আছে, আশপাশ বা চারপাশ, এটা মিনিং। তার মানে আশপাশে, এটার জন্য বিদেশ থেকে কোনো কিছু আমদানি বা রপ্তানি করা লাগে না, কিচ্ছু করা লাগে না। তোমার আশপাশে যে বিষয়গুলো থাকে এবং কোন কোন বিষয়গুলো এখনই বলতেছে, এই যে দেখো, এনিমাল স্কিন, পশুর চামড়া, ব্যাম্বো, বাঁশ দিয়েও বানাই, বুঝছো। তারপর হচ্ছে কালাবাস, ঠিক আছে। এই কালাবাস দিয়ে আমি গুগলে সার্চ করছিলাম, এটা হচ্ছে গুল্ম এক জাতীয় হচ্ছে উদ্ভিদ, লাউয়ের মতো। বাট এটা দিয়ে যে কিভাবে মিউজিক বানায় এটা আমি মানে যারা হচ্ছে ফোক মিউজিক গায় বা ফোক মিউজিক শুনছে তারা ছাড়া বলতে পারবে না, ঠিক আছে। তোমরা গুগলে সার্চ দিয়ে দেখতে পারো যে কালাবাস দিয়ে কিভাবে বাদ্যযন্ত্র বানায়, ঠিক আছে। ওকে, এরপরে দেখো আর কমন এক্সাম্পলস, এগুলো সবই হচ্ছে তোমার যে ফোক মিউজিকের জন্য যে বাদ্যযন্ত্রগুলো লাগে, হারমোনিয়াম টোনিয়াম কিছুই লাগে না, জাস্ট এই জাতীয় জিনিসগুলো লাগে এবং এগুলো দিয়েই তারা ফোক মিউজিকটা গায়। ওকে, সাউন্ডস দে প্রডিউস, যে সুর বা যে শব্দ তারা প্রডিউস মানে হচ্ছে উৎপাদন করে বা উৎপন্ন করে, আর ডিপলি কানেক্টেড, সেগুলো ডিপলি মানে হচ্ছে গভীরভাবে, কানেক্টেড মানে হচ্ছে সংযুক্ত, টু দ্য ল্যান্ড, তাদের ভূমির সাথে, দে কাম ফ্রম, তারা যেখান থেকে এসেছে বা যে মাটি থেকে তাদের জন্ম হয়েছে সেই মাটির কথা বলে ওই সুরগুলো, ঠিক আছে। এই সুরের মধ্যে কোনো প্রকার হচ্ছে আধুনিকতা নাই, কিচ্ছু নাই, একেবারে গ্রাম্য সুর, যে মাটি থেকে তারা এসেছে সেই মাটির কথাই বলে। ওকে, অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটিস, মানুষ যেহেতু সিটিতে মাইগ্রেট করতেছে আস্তে আস্তে, আমরা সবাই জানি মাইগ্রেট মানে কি, অ্যান্ড ভিলেজেস ট্রান্সফর্ম, এবং গ্রামগুলো আস্তে আস্তে তোমার হচ্ছে বদলে যাচ্ছে, রূপান্তর হয়ে যাচ্ছে। দিস ট্র্যাডিশনাল টিউনস, এই ফোক মিউজিকগুলো, ট্র্যাডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যগত, যেটা অনেক আগে থেকে চলে আসতেছে, এই ট্র্যাডিশনাল টিউনগুলো কি হচ্ছে, আর স্লোলি ফেডিং। এই ফেডিং মানে কে 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 জানো বলো তো? ফেডিং মানে কি বলো তো? মাইগ্রেট মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। বলো ফেডিং মানে কি, কারা কারা জানো? হ্যাঁ, মায়েশা লিখেছে, সিমরিন লিখেছে, পারশা লিখেছে, আহনাফ, রাফি, অরফা, বিলীন হয়ে যাওয়া, মাহির, ইনান, জাহিন, নাজমুল হক। ওকে, ভেরি গুড, বিলুপ্ত হয়ে যাও, থ্যাংক ইউ সো মাচ। তার মানে এই ফোক মিউজিক আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ওকে, হাউএভার, যাই হোক, ফোক মিউজিকটা বা লোকসঙ্গীতটা স্টিল ফাইন্ডস ইটস প্লেস, এখনো আমরা কিছু কিছু জায়গায় এটা খুঁজে পাই ইন মেইন স্ট্রিম ফিল্মস, ঠিক আছে। মানে বর্তমানে যে আধুনিক মুভিগুলো হচ্ছে এই মুভিতেই তুমি দেখবা যে মাঝে মধ্যে ফোক মিউজিকের ব্যবহার করা হচ্ছে। সেটাই বলতেছে যে যেহেতু গ্রামগুলো থেকে হারিয়ে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে এটা আসলে আধুনিক যে মুভি সেই মুভিতে কিন্তু আসতেছে। ওকে, অথবা মিউজিক অ্যালবামস, এবং ফোক মিউজিকের জন্য আলাদা করে মিউজিক অ্যালবামও কিন্তু ব্যবহার হচ্ছে। তো মোটামুটি আমাদের কিন্তু প্যাসেজ গুলা শেষ হয়ে গেল।
তো প্যাসেজের মধ্যে এখানে অনেকগুলো মানে প্যাসেজের ওয়ার্ড থেকে এখানে অনেকগুলো ওয়ার্ড, আমরা সবগুলো না জাস্ট কয়েকটা ওয়ার্ড দেখবো। দেখো এই জিনিসটার আমরা নাম দিয়েছি ভোকাবুলারি ব্যাংক, যেটা তোমরা তোমাদের প্যারালাল টেক্সটেও দেখতে পাবা। আমরা বিশ্বাস করি কোনো একটা ল্যাঙ্গুয়েজে ভালো করার জন্য, কোনো একটা ল্যাঙ্গুয়েজে সুন্দরভাবে কথা বলার জন্য, সুন্দরভাবে লেখার জন্য কিন্তু ওই ল্যাঙ্গুয়েজের ভোকাবুলারি বা শব্দভাণ্ডার সম্পর্কে তোমার যথেষ্ট জ্ঞান থাকা মানে বলা চলে যে এটা ফরজ, ঠিক আছে, মানে ম্যান্ডেটরি, বুঝছো? তো সেই ধারাবাহিকতা বা সেই বিষয়টাকে সামনে রেখে কিন্তু আমরা আমাদের প্যারালাল টেক্সট, সেই সাথে আমরা ক্লাসগুলোতে যারা তো কম্বো ব্যাচে ভর্তি হওনি তারা তো প্যারালাল টেক্সট পাবা না, তো তোমরা নিশ্চয় বঞ্চিত হবা না। এই জন্য কিন্তু আমরা আমাদের যে মানে পিডিএফ ক্লাস নোট থাকবে সেখানেও ভোকাবুলারি ব্যাংক বলে জিনিসটা রাখবো। এবং আমি তোমাদেরকে সাজেস্ট করবো না এজ এ টিচার, দিস ইজ মাই অর্ডার টু ইউ, এটা আমার অর্ডার বলতে পারো তোমাদের প্রতি। আমি গত বছরও যখন ক্লাস 8-এর ক্লাস টিচার ছিলাম, তো তাদের দ্বারাও আমি কাজটা করিয়ে নিয়েছিলাম। সেটা হচ্ছে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব বা অর্ডার যেটাই বলো, তোমরা একটা খাতা বানাবা, স্পেশালি ওই খাতাটার নাম দেওয়া হচ্ছে ভোকাবুলারি ব্যাংক, ঠিক আছে? যদি গত বছরের পোস্ট খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তো গত বছর যদি দেখো আমাদের যারা স্টুডেন্ট ছিল, বর্তমানে যারা 9-এ উঠছে, তাদের কাছে শুনলে পাবা। তো তারা এরকম ভোকাবুলারি ব্যাংক সুন্দর করে আর্ট করে, মানে খাতার উপরে সুন্দর করে ভোকাবুলারি ব্যাংক লিখে চারপাশে সুন্দর করে আর্ট করে, ওইটা হচ্ছে ডেডিকেটেডলি যে ভোকাবুলারি গুলো তারা নতুন শিখতো সেটা লিখে রাখতো, পাশে সিনোনিম অ্যান্টোনিম এগুলো লিখে রাখতো। তো আমি প্রায় প্রত্যেক মানে কয়েক ক্লাস পর পর তাদেরকে জিজ্ঞেস করতাম এই কয়টা ভোকাবুলারি হয়েছে। কেউ বলতো 50টা, কেউ বলতো 100, কেউ দুষ্টামি করে বলতো 5000 ভোকাবুলারি হয়েছে, বুঝছো? আচ্ছা, তো এরকম করতে করতে একবারেই কোর্স শেষে যখন আমি জিজ্ঞেস করলাম যে বুকে হাত দিয়ে বলো, তখন তার মিথ্যা কথা বলতে পারবে না, বুঝছো? তো কয়টা হয়েছে, তো দেখলাম মোটামুটি 500-700 করে ভোকাবুলারি সবারই হয়ে গেছে। যারা একটু মানে হচ্ছে তোমার বলতে পারো যে এটাকে ডেডিকেটেডলি করছে বা সিরিয়াসলি করছে, তাদের কিন্তু 1000-এর উপরে ভোকাবুলারি শেখা হয়ে গেছে। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা খুব দ্রুত, এবং এটা হইতে পারে আজকেই যদি খাতা পাও, আজকে একটা খাতা কিনে ফেলো, উপরে সুন্দর করে আর্ট না লিখতে পারো, ভোকাবুলারি ব্যাংক খাতা দাও। দেওয়ার পরে নতুন নতুন আমি পড়াতে গেলে বা তুমি পড়তে গেলে নতুন নতুন যেসব শব্দ তুমি সাক্ষাৎ করবা, নতুন নতুন যেসব শব্দ তুমি দেখবা, শব্দগুলো লিখে রাখবা। করবা কিনা এই কাজটা, বলো করবা কিনা? অবশ্যই গিফট দিব। আমি ঘোষণা করছি আজকে যে কোর্স শেষে যার শব্দ ভান্ডার সবচেয়ে বেশি থাকবে তাকে আমি গিফট করব। জাস্ট আমাকে মনে করাই দিবা, বুঝছো? যার শব্দ ভান্ডার বেশি থাকবে অবশ্যই তাকে আমি একটা এক্সপেন্সিভ গিফট করব, ঠিক আছে? টিচারের কাছ থেকে যা পাওয়া যায় ওটা এক্সপেন্সিভ, বুঝছো? তো যাই হোক, ওইটা তোমরা চিন্তা করো না, এক্সপেন্সিভ গিফট করব। জাস্ট হচ্ছে আমাকে প্রমাণ সহ দেখাইতে হবে যে কার ভোকাবুলারি সবচেয়ে বেশি হয়েছে, এটা আমি দেখতে চাই, ঠিক আছে? ওপেন চ্যালেঞ্জ দিলাম তোমাদেরকে, ওকে? এবং এইটা আমি দেখতে চাই যে কার মানে সবাই বানাইছো কিনা। ভোকাবুলারি ব্যাংকের উপরের পেজের ছবি তুলে কি করবা, 6, 7, 8, 9 গ্রুপে একটুখানি আমাদের দেখাই দিবা। আমি একটু দেখতে চাই আমার স্টুডেন্টরা ঠিকঠাক মতো ভোকাবুলারি ব্যাংকটা বানাইছে কিনা, এটা আমি একটু দেখতে চাই, ঠিক আছে? দিবা তো? এই ছবি দিবা তো, বলো দিবা তো? ছবি দিয়ে দিও কিন্তু, ঠিক আছে? মুখস্থ তো করবা, ঠিক আছে? আগে লিখো, লিখতে লিখতে দেখবা আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে, কোনো সমস্যা নাই, ওকে? ঠিক আছে। আচ্ছা, এবার দেখি তাহলে এটার তো মিনিং জানো। এই যে দেখো ওরালি শব্দের অর্থ অনেকে আমাকে জিজ্ঞেস করতেছিলে। ওরালি কিন্তু একটা অ্যাডভার্ব বেসিক্যালি ভার্বকে মডিফাই করে। আমরা এটা একটু বিস্তারিত তো অবশ্যই শিখবো যে অ্যাডভার্ব কিভাবে কাজ করে বা সেন্টেন্সের কোথায় বসে। আপাতত সেখানে ওরালি শব্দটা একটা অ্যাডভার্ব। আর সাধারণত যে এলয় শব্দ মানে এলয় এই যে সাফিক্স এটা শব্দ শেষে থাকলে ওইটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্ব হয়, তবে ব্যতিক্রম আছে, আমরা শিখবো। তাহলে এটা কি, এটার মানে হচ্ছে মৌখিক ভাবে। তো এটার যে সিনোনিম বলতে পারি ভার্বালি বা স্পোকেন ওয়ার্ড, ঠিক আছে, যেটা মুখে বলা হয়, ওকে? অনেকে ইভলভের কথা আমাকে জিজ্ঞেস করেছিলে। ইভলভ মানে হচ্ছে বিকশিত হওয়া, এটা কিন্তু একটা ভার্ব, ঠিক আছে? ইভলভ মানে কি এটা কিন্তু একটা ভার্ব, বুঝছো? ওকে, তাহলে আমরা এর সিনোনিম বলতে পারি ডেভেলপ, মানে গ্রাজুয়ালি একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে উন্নতি হওয়া, বা প্রোগ্রেস বলতে পারি, যে একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে উন্নতি হওয়া। আচ্ছা, এরপরে ইকোলজি মানে আমাকে অনেকে জিজ্ঞেস করছিল যে পরিবেশ এবং জীববৈচিত্র্য সম্পর্ক। পরিবেশ এবং জীববৈচিত্র্যের যে বিজ্ঞানটা, ওইটা নাম হচ্ছে ইকোলজি, এটা সিনোনিম না জানলেও হবে। আচ্ছা, রিচুয়াল মানে অনেকে জিজ্ঞেস করছিল আচার অনুষ্ঠান, ঠিক আছে? রিচুয়াল মানে কি, আচার অনুষ্ঠান। তারপরে সেরেমনি বা ট্র্যাডিশন, ঐতিহ্য, এটা আমরা কিন্তু বলতে পারি সিনোনিম হিসেবে। আচ্ছা, এমবডিমেন্ট মানে প্রতীক বা নির্দিষ্ট রূপ, বুঝছো? তাহলে রিপ্রেজেন্টেশন এবং সিম্বল, প্রতীক যেটা আর কি, ওকে? ডাইভার্স মানে কি, এটা অনেকে জিজ্ঞেস করছিল। ডাইভার্স মানে হচ্ছে বিভিন্ন বা বৈচিত্র্যপূর্ণ। ভ্যারিড, তোমার হচ্ছে মাল্টি
ভেরিয়াস বা মাল্টি ফাংশনস যেটা আমরা বলতে পারি আর কি। ওকে, তোমাদেরকে একটা ছোট্ট জিনিস শেখাই দিই, এই জিনিস সম্পর্কে তোমরা জানো কিনা আমাকে একটু বলবা। এই ডাইভার্স হচ্ছে কোন পার্টস অফ স্পিচ আমরা কিন্তু শিখছি অ্যাডজেক্টিভ। আচ্ছা, তোমরা কি জানো ডাইভার্স শব্দটা ভার্ব হইতে পারে? তোমরা কি জানো ডাইভার্স শব্দটা অ্যাডজেক্টিভ হইতে পারে, মানে অ্যাডভার্ব হইতে পারে? তোমরা জানো কিনা? অথবা ডাইভার্স শব্দটা যে নাউনও হইতে পারে, এটা তোমাদের জানা আছে কিনা একটু বলো তো। মানে এই যে একটা শব্দ দেখো অ্যাডজেক্টিভ হচ্ছে, তারপরে নাউন হচ্ছে, ভার্ব হচ্ছে, অ্যাডভার্ব হচ্ছে, এটা তোমরা জানো কিনা যে একটা শব্দ এরকম বিভিন্ন পার্টস অফ স্পিচ হইতে পারে? এগুলো জানো কিনা বলো তো। ভেরি গুড, সবাই তো জানো। ওয়াও, থ্যাংক ইউ, ভেরি গুড। নলেজ মানে জ্ঞান আপু। আচ্ছা দেখো, তোমাদেরকে একটুখানি দেখাই, তোমরা আমাকে আমার মহাজ্ঞানী মনে করো না, আমাকে আবার এটা বলার পরে মনে করো না যে আমার ডিকশনারি সব মুখস্থ। আমি কিন্তু আমার এক টিচারে মনে করতাম, ওই টিচার একটা ওয়ার্ড থেকে 3-4টা ওয়ার্ড একবারে বলে দিত, আমি ভাবতাম ওই টিচার মনে হয় মহাজ্ঞানী, তার মনে হয় ডিকশনারি সব মুখস্থ। বুঝছো? আসলে কিছু না, তোমরা আস্তে আস্তে জানতে পারবা। দেখো ডাইভার্স এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বুঝছো? কই গেল, এই তো দেখো, আমি যদি এটাকে এইভাবে লিখি ডাইভার্সিটি, বুঝছো, ডাইভার্সিটি, তাহলে এটা নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে বলো? নাউন হয়ে যাবে। আচ্ছা, এরপর আমি যদি এটাকে লিখি হচ্ছে ডাইভার্সিফাই, ঠিক আছে, ডাইভার্সিফাই, এটা কি হয়ে যাবে বলো তো? ভার্ব হয়ে যাবে। ওকে, ভেরি গুড। এইবার যদি এটাকে লিখি ডাইভার্সলি, ডাইভার্সলি, তাহলে এটা কি হয়ে যাবে বলো তো? অ্যাডভার্ব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো অ্যাডজেক্টিভ হচ্ছে, তারপরে নাউন হচ্ছে, তারপরে ভার্ব হচ্ছে, তারপরে অ্যাডভার্ব হচ্ছে, এরকম অনেকগুলো শব্দ আছে, ম্যাক্সিমাম শব্দই আর কি বিভিন্ন শব্দে রূপান্তর করা যায়, মানে বিভিন্ন পার্টস অফ স্পিচে রূপান্তর করা যায়। বুঝছো? তো এটা আস্তে আস্তে আমরা শিখবো ইনশাল্লাহ, এবং শিখলে দেখবা যে একটা ওয়ার্ড থেকে তুমি অনেকগুলো ওয়ার্ড বের করতে পারতেছো। ওকে, আচ্ছা, তাহলে এইবার হচ্ছে এদিকে কোনটা? মাইগ্রেশন মানে অনেকে জিজ্ঞেস করছিল, স্থানান্তর, এটা তো তোমরা জানো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। এই ফেড মানে কি অনেকে জিজ্ঞেস করছিল, ধীরে ধীরে মিলিয়ে যাওয়া, ডিসঅ্যাপিয়ার বা ডিমিনিশ। মেইন স্ট্রিম মানে হচ্ছে মূলধারার যে মুভি, বর্তমানে যে মুভি টুবি গুলা ইয়ে হয় আর কি, ওইটাই আর কি। আচ্ছা, অ্যালবাম মানে কি এটা সবাই মোটামুটি জানো। এখন আমরা হচ্ছে কুইজে চলে যাব। ঠিক আছে, আমরা হচ্ছে কুইজে চলে যাব। তো এখন কুইজে যাওয়ার আগে, হ্যাঁ, রিচুয়ালকে ট্রেন্ড বলা যায় মোটামুটি যারা। এখন কুইজে যাওয়ার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা হয়তো অনেকে যে ফ্রি ক্লাস করছিলা যখন, তখন হয়তো বা কুইজের বিষয়টা জানো। এখানে কিন্তু তোমাদের মানে যারা আগে ঠিক উত্তর করতে পারবা তারা কিন্তু লিডার বোর্ডে আসতে পারবা, বুঝছো? সবাই মানে, আবার কিন্তু দেখা যায় যে ঠিকটা উত্তর করতে যে, তাড়াতাড়ি উত্তর করতে যে, মানে তাড়াতাড়ি উত্তর করতে যে কিন্তু ভুলটা উত্তর করতে পারো, তখন কিন্তু লিডার বোর্ডে আসতে পারবা না। এই জন্য স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, খুব সুন্দর করে উত্তর করার ট্রাই করবা, ইনশাল্লাহ দেখবা যে লিডার বোর্ডে আসতে পারবা। বুঝছো? এই যে আমি এখনই, তোমরা কুইজের অ্যান্সার পোল আকারে তোমাদের সামনে যাবে, তোমরা অবশ্যই বলতে পারবা, সমস্যা নেই। তো আমরা এখনই পোলটা করে দিচ্ছি, সবাই উত্তর দাও। হ্যাঁ সাবিক, ডাইভার্সিফাই ভার্ব হিসেবে ব্যবহৃত তার একটি উদাহরণ। হ্যাঁ দিব, দাঁড়াও, কুইজের উত্তর দিয়ে নাও, দিচ্ছি। আচ্ছা, আর বেশিক্ষণ রাখবো না, আর মাত্র 5 সেকেন্ডস রাখবো, এর মধ্যে সবাই উত্তর দিয়ে দাও। 5, 4, 3, 2, 1। বিভা জেস্টার মানে অঙ্গভঙ্গি। আচ্ছা, তো তোমরা মোটামুটি অনেকে উত্তর দিয়েছো। আমরা এখন দেখব যে কারা কারা ঠিক উত্তর দিয়েছে এবং কারা কারা একেবারে শুরুর দিকে উত্তর দিয়েছে, অর্থাৎ লিডার বোর্ডে কারা কারা এসেছে, ফার্স্টেস্ট ফিঙ্গার কাদের কাদের ছিল। তাছাড়াও তোমরা তোমাদের হচ্ছে পোর্টালে তোমাদের নিজেদের সিরিয়াল দেখতে পাবো, আমাকে জানাবা যে কার সিরিয়াল কত হয়েছে। বুঝছো? ওকে, ফার্স্ট অফ অল আমরা দেখি যে লিডার বোর্ডে কারা আসছে। উত্তর কোনটা আগে বলো দেখি, লিডার বোর্ড পরে দেখবো, আগে বলো তোমাদের উত্তর কি মনে হয়েছে কোনটা? ওরালি, ঠিক আছে, পাস্ট ডাউন ওরালি। বুঝছো? এখানে যদি তুমি ওরালি শব্দের মিনিংটা জানো তাহলে কিন্তু মোটামুটি বুঝতে পারবা। আমি কিন্তু ওরালি সিনোনিমে তোমাদের কি বলছিলাম, স্পোকেন ওয়ার্ড, ঠিক আছে, একটু আগেই শিখালাম। দেখো জাস্ট ক্লাসে যদি তুমি অ্যাটেন্টিভ হইতা তাহলে কিন্তু এইটা কারোর ভুল হইতো না। কি বলছিলাম? স্পোকেন। তাহলে স্পোকেন কয় জায়গায় আছে এখানে বলো তো? বা স্পোকেনের সাথে যে শব্দটা রিলেটেড স্পিকিং, এটা মাত্র এক জায়গায় আছে, সেটা হচ্ছে বি,
মানে 2 নাম্বার যেটা, তাহলে কি উত্তর যে বি নাম্বার বা 2 নাম্বার, এটা কোনো সন্দেহ আছে? কোনো ভেজাল নাই, বুঝছো? তো এবার দেখি আমরা তাহলে কারা কারা লিডার বোর্ডে এসেছে। আমাদের প্রথম ক্লাসের প্রথম লিডার বোর্ড কার দিয়ে হচ্ছে, সেটা হচ্ছে আল আমিন। অভিনন্দন তোমাকে আল আমিন। তারপরে রাফি এসেছে, আদিবা এসেছে, এরপরে হচ্ছে জাবির এসেছে, রায় এসেছে, ওরশা, সাই আরা, আবিদ, সুলাইমান এবং হচ্ছে জাজান। অভিনন্দন তোমাদেরকে, অনেক অনেক অভিনন্দন। আশা করছি তোমরা পরবর্তীতে আসতে পারবা। যারা লিডার বোর্ডে আসতে পারোনি কোনো সমস্যা নাই, এরপরে আরো অনেকগুলো কুইজ আছে, তখন আসতে পারবা। ওকে, ভেরি গুড। সবাই আমাকে সিরিয়াল জানাচ্ছ। একটুখানি তোমাদেরকে ফাস্টেস্ট ফিঙ্গারটা জানাই দিই। দেখো ফাস্টেস্ট ফিঙ্গার, ওয়াও, এটা তো আসলে খুব কম সময়ই হয়। যারা যারা একেবারে লিডার বোর্ডে আসছো তারাই ফাস্টেস্ট ফিঙ্গারে, তার মানে তোমরা আগে ভাগেই উত্তর করছো, প্লাস ঠিক উত্তরটাই করছো। এটাই তো আমি চাই। ভেরি গুড, এরকম আগে ভাগে উত্তর করবা, কিন্তু ঠিক উত্তর করবা, এটাই হচ্ছে সবচাইতে ভেরি গুড বা সবচাইতে ভালো। ঠিক আছে, ওকে। নেক্সট আমাদের আরো কুইজ আছে, চিন্তার কোনো কারণ নাই। যারা যারা লিডার বোর্ডে আসতে পারোনি, এখন তোমাদের জন্য আরো অনেক অনেক সুযোগ আছে। ওকে, এইটা ঠিক আছে, আগে ভালোভাবে দেখো, প্রশ্নটা পড়ো, প্যাসেজটা যদি তোমাদের সামনে থাকে সেই আলোকে কিন্তু উত্তরটা দিবা। তাহলে চালু করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি মোটামুটি তোমরা ম্যাক্সিমামই হচ্ছে ঠিকঠাকই উত্তর দিচ্ছ। তাহলে শেষ করে দিই, কি বলো? শেষ করে দিচ্ছি, কিন্তু এখন দেখবো আমরা কারা কারা ঠিকঠাক উত্তর দিয়েছে। ওকে, তো দেখো এই প্রশ্নটা কি ছিল, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ফোক মিউজিক ইনস্ট্রুমেন্ট, মানে ফোক মিউজিক কোন কোন বাদ্যযন্ত্রের দিয়ে গাওয়া হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু গিটার বা পিয়ানো বা কিবোর্ড, কিবোর্ড তো আসলে তোমার আর বাদ্যযন্ত্র না, ঠিক আছে, ওটা ল্যাপটপের যন্ত্র। তো গিটার এবং পিয়ানো এটা কিন্তু আধুনিক। ঠিক আছে, এই যে ব্যাম্বো ফ্লুট মানে কি বাঁশের বাঁশি, বুঝছো, বাঁশুরি যেটাকে বলে, তো এইটাই কিন্তু আসলে ফোক মিউজিকের একটা ইনস্ট্রুমেন্ট। সো বলতে পারি আমরা 3 নাম্বারই ঠিক, যেটা তোমরা 81% তোমাদের যতগুলো স্টুডেন্ট আছে তার 81% এইটা উত্তর করেছে। ভেরি গুড, ভেরি গুড। তো আমরা হচ্ছে এখন লিডার বোর্ডে যাব, দেখি কারা আছে। আমরা নতুন নতুন সবাইকে লিডার বোর্ডে দেখতে চাই। বর্ষান আছে, লাবিব আছে, ফায়াজ আছে, ওয়ানিয়া আছে, পিরিয়ন পিয়নরি আছে, তারপর হচ্ছে নাবিহা, কাদিসিয়া আছে। আমি একটু ভুল উচ্চারণ করতে পারি, অনেক সময়কে ঠিক করে দিও, বাংলা লিখে দিবা যদি কারোরটা ভুল উচ্চারণ করি। আদিবা আছে, অর্ষা আছে, জাজান আছে এবং মাহমিদ আছে। সবাইকে অভিনন্দন, থ্যাংক ইউ সো মাচ। আরো অনেকে আমাকে সিরিয়াল জানাচ্ছ, ওকে, ভেরি গুড। এখন আমি ফার্স্টেস্ট ফিঙ্গার দেখতে চাই। ওয়াও, আসলেই ইমপ্রেস, আই এম ইমপ্রেসড। ফার্স্টেস্ট ফিঙ্গারে আবারও তোমরা সবাই ঠিকঠাক উত্তর দিয়েছো। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করতেছো যে 8.854 এটা মানে কি, এটা 1 সেকেন্ডেরও কম সময়ে, বুঝছো, এটা 1 সেকেন্ডেরও কম সময়ে তোমরা যারা যারা উত্তর করতে পেরেছো। এই যে লাস্টে 8 নাম্বারে যে আছে সে কিন্তু 1 সেকেন্ড এবং 007 একটা ন্যানোমিটার সময় নিয়েছে। আর এর আগে যারা হচ্ছে তোমার 854 এটা কিন্তু 1 সেকেন্ডেরও কম সময়ে তারা উত্তর করতে পেরেছে ঠিকঠাক। ঠিক আছে, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, তো আশা করি যে নেক্সটে তোমাদের আরো ভালো হবে। আমাদের আরো কুইজ আছে, এই যে 3 নাম্বার কুইজ, এটা ঠিকঠাক উত্তর দিবা ইনশাল্লাহ। এখানে আরো অনেকে এতে আসতে পারবা লিডার বোর্ডে। নাভিয়া তুমি বাংলায় লিখে দাও আপু। সবাই ঠিকঠাক। জেস্টার অর্থ হচ্ছে সারিনা অঙ্গভঙ্গি, জেস্টার। সাবিক দিব, ওয়েট, আমরা হচ্ছে কুইজ শেষ করে নিই তারপর দিব, সমস্যা নাই। পোল পাচ্ছ না কেন মুভি? পোল তো পাওয়ার কথা।
ওকে, তো সবাই উত্তর দাও, আর বেশিক্ষণ রাখবো না, এখনই কিন্তু শেষ করে দিব। সবাই ঠিকঠাক উত্তর দাও। ওকে, তো দেখো, ওয়ার্ড ডাইভার্স মানে বলছিলাম যে বৈচিত্র্যপূর্ণ। ডাইভার্স মানে কি? বৈচিত্র্যপূর্ণ। তার মানে এটা উত্তর হবে কি ভ্যারিড। ভ্যারি থেকে এই শব্দটা আসছে, ভ্যারিড, বুঝছো? ভ্যারি থেকে ভ্যারিড শব্দটা আসছে, যেটা মানে বিভিন্ন বা বৈচিত্র্যপূর্ণ। সিমিলার মানে তো একই। ইউনিফর্ম, এই দেখো, সিমিলার, ইউনিফর্ম, আইডেন্টিক্যাল, এই তিনটা শব্দের মানে হচ্ছে একই, বুঝছো? সো এইটা তো আসলে হবে না, মানে ডাইভার্স মানে যেহেতু বৈচিত্র্যপূর্ণ, এই জন্য এইটা কিন্তু উত্তর হবে, বুঝছো? তো যাই হোক, আমরা এখন হচ্ছে দেখবো আমাদের লিডার বোর্ডে কারা আছে। আরিশা আছে, বর্ষান আছে, সামিন ইকবাল আছে, আদিবা আছে, জাবির আছে, বিভা আছে, অনন্যা প্রীতি আছে, তারপরে মামুন আছে, আলামিন আছে, এবং নাহিন প্রধান আছে। অভিনন্দন তোমাদের সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা হচ্ছে দেখে নাও, আমি পাবলিশ করতে ভুলে গিয়েছিলাম। এগুলা তোমরা হচ্ছে এতে আছো। তো আমরা দেখতে চাই এখন ফার্স্ট স্পিকারে আসলে, এবার দেখো, এই যে এই তিনজন, ঠিক আছে, একে, দুইয়ে এবং সাথে, এরা কিন্তু আগে উত্তর দিয়েছে, কিন্তু ভুল উত্তর দিয়েছে বলে লিডার বোর্ডে আসতে পারে নাই, ঠিক আছে? ওকে, আরো একটা কুইজ আছে, আরো একটা কুইজ আছে, আরো একটা না, আরো দুইটা কুইজ আছে। ওয়েট এন্ড সি। উত্তর দাও সবাই, আমরা এ করে দিচ্ছি। ওকে, ওকে, তো ঠিক আছে, এ করে দিচ্ছি। ভুলে উত্তর দেওয়া যাবে না, ঠিক করে উত্তর দিতে হবে। তো দেখো, ফোক মিউজিক কানেক্টেড, যেহেতু এটা পিপলস মিউজিক বলা হয়, তাহলে কিন্তু এটা 2 নম্বর উত্তর হবে, মানে মানুষের জীবনের সাথে কানেক্টেড। তোমরা দেখতে পাচ্ছি 81% কিন্তু তোমরা ঠিকঠাক উত্তর করেছো। নির্জন, এটা তো তুমি তোমার পোর্টালে দেখতে পাবা। লিডার বোর্ডে দেখি, চলো। জাহরা আছে, আরিশা আছে, বর্ষা আছে, আদিবা, নিয়াজ, নাজমুল হক, মাহিন, এরপর হচ্ছে নাজিফা নূর, জারিন, সুবিহা, তারপরে আদিব এবং রাসনা। অভিনন্দন তোমাদেরকে, ফার্স্ট স্পিকারে দেখতে পাচ্ছি সবাই ঠিকঠাক উত্তর করেছো। ওকে, ভেরি গুড। আরো একটা কুইজ আছে, এটা হচ্ছে ফার্স্ট পেপারের সর্বশেষ কুইজ। এরপরে হচ্ছে সেকেন্ড পেপারে আমাদের কুইজ থাকবে। তো এটা হচ্ছে ঠিকঠাক উত্তর দাও, যাতে করে তোমরা হচ্ছে লিডার বোর্ডে আসতে পারো। ওই তো সায়ান, তোমার আগে আরো অনেকে উত্তর দেয়, এই জন্য আরো আগে উত্তর দিতে হবে নির্ভুল ভাবে। তোমরা কিন্তু তাহলে এই যে কুইজগুলোর মাধ্যমে, আমাদের প্রতিটা ক্লাসে এরকম অনেকগুলো করে কুইজ থাকবে, এবং কুইজগুলোর মাধ্যমে ইনস্ট্যান্ট তুমি ক্লাসে কতটুকু বুঝেছো বা তোমার আরো হচ্ছে কতটুকু জানা লাগবে, সেটা কিন্তু ক্লাসের মধ্যেই তুমি হচ্ছে এটা বুঝে নিতে পারবা, ঠিক আছে? আমরা প্রত্যেকটা ক্লাসেই অনেকগুলো করে কুইজ রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে, এখন স্লো ফায়ার করব। এই তো মায়েশা, এখানে তো টুইস্ট। অনেক অনেক স্টুডেন্ট আছে আমাদের, এবং তারা কিন্তু আগে থেকেই এরকম করে হাত নিয়ে করে আছে যে কখন উত্তরটা করবে, বুঝেছ? এইটা তো আসলে নির্দিষ্ট না ফান। আমরা চেষ্টা করব যে তোমরা যদি ইন্টারেস্টেড হও, তাহলে অনেক অনেক কুইজ রাখতে। হ্যাঁ হ্যাঁ, তাও সিনা দিবা। তাহলে কি শেষ করে দিব? এই শেষ করে দিলাম কিন্তু। ওকে, তো দেখো, এটা উত্তর ছিল হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস হোয়াই ট্র্যাডিশনাল ফোক মিউজিক ইজ ফেডিং। কেন এ হচ্ছে? কেননা মানুষ আস্তে আস্তে মাইগ্রেট করতেছে টু ফ্রম ভিলেজ টু সিটি, সিটিতে যাচ্ছে, এই জন্য কিন্তু ফোক মিউজিক আর থাকতেছে না, বুঝছো? তাহলে কি হবে? পিপল মুভিং টু সিটিস, এইটাই হচ্ছে মেইন কারণ, যেটা তোমরা 60%-এর মতো ঠিকঠাক উত্তর দিয়েছ। তো দেখি লিডার বোর্ডে কারা আছে। এরপর হচ্ছে শাহিদ আয়ান আছে, আদিবা আছে, মিমি আছে, আরিশা আছে, আরিয়ান আছে, জাজান আছে, শফিন আছে, জারিন, সুবিহা আছে, প্রিয়নরি আছে এবং আনিল আছে। অভিনন্দন তোমাদেরকে ভাইয়া এবং আপুরা। এবং আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট স্পিকারে
তোমরা যারাই আছো তারাই আবার লেডার বোর্ডে আছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো তাহলে হচ্ছে দেখো এটা হলো আমাদের এসএ কিউ। তো এসএ কিউ তোমাদের থাকবে 5টা থাকবে। তো আমরা এসএ কিউ একটু দেখি যে কিভাবে অ্যান্সার করতে হয়। আমি কয়েকটা তোমাদের অ্যান্সার দেখাই দিচ্ছি এবং এটা একদমই সোজা জিনিস, এর হুবহু উত্তর তুমি একেবারে প্যাসেজে পাবা, কোনো সমস্যা নাই। জাস্ট যদি প্যাসেজটা তুমি ঠিকঠাক বুঝে থাকো অফকোর্স তুমি এটা পারবা, কোনো সমস্যা নাই। ফর এক্সাম্পল, হোয়াট ইজ ফোক মিউজিক, এই বলো, এই প্রশ্নের উত্তরটা কি তোমার টেক্সটে নাই? হোয়াট ইজ ফোক মিউজিক, এটা তোমার টেক্সটে আছে কিনা বলো, টেক্সটে আছে? ফোক মিউজিক আছে কিনা তোমাদের টেক্সটে বলো। ফোক মিউজিক সম্পর্কে সে লেখাটা কই, এই যে দেখো এইখান থেকে এই পর্যন্ত এটা হলো তোমার ফোক মিউজিক নিয়ে লেখা। তো এইটাই তুমি একেবারে এইখান থেকে যদি এই পর্যন্ত হুবহু লিখে দাও তাহলে কিন্তু তোমাকে ফুল নাম্বার দিবে না, কেননা প্যাসেজেই যেটা আছে ওইটা যদি তোমার দেখে দেখে লেখার জন্য কি নাম্বার দিবে না, ওইটাকে তোমাকে একটু অর্গানাইজ করে লিখতে হবে। তো দেখো সেটাই কিন্তু আমরা এখানে করছি। এখানে আমাদেরকে চাইছে যে ফোক মিউজিক কি, আমরা কি লিখছি যে ফোক মিউজিক ইজ আ ট্র্যাডিশনাল ফর্ম অফ মিউজিক, ঠিক আছে, মানে ঐতিহ্যগত, একটা ঐতিহ্যগত মিউজিকের ফর্ম, দ্যাট ইনক্লুডস, যার মধ্যে থাকে টিউনস থাকে, লিরিক্স থাকে, নলেজ, এবং পাসড ডাউন ওরালি, ঠিক আছে, থ্রু জেনারেশনস। তোমরা এটাকে আরো সুন্দরভাবে লিখতে পারো। এখানে ওরালের জায়গায় তুমি একটা সিনোনিম ভার্বালি লিখতে পারো, যেটা তুমি শিখেছো। আর এখানে থ্রু জেনারেশনের জায়গায় ফ্রম অন জেনারেশন টু অ্যানাদার এরকম লিখতে পারো, ফ্রম অন জেনারেশন টু অ্যানাদার। তার মানে তুমি তোমার উত্তরের মাঝে যত বৈচিত্র্য নিয়ে আসবা ততই তোমার হচ্ছে ভালো হবে এবং তত তুমি সুন্দর নাম্বার পাবা, ঠিক আছে, সোজা হিসাব। অনেক স্টুডেন্ট আছে। হোয়াট ইনফ্লুয়েন্সেস ফোক মিউজিক, তার মানে ফোক মিউজিকের মধ্যে কি কি থাকে, এই ফোক মিউজিকের মধ্যে কি কি থাকে এটা তোমার আছে না, এই প্যাসেজের মধ্যেই কিন্তু আছে যে ফোক মিউজিকের মধ্যে কি কি থাকে। এই যে দেখো এখানে আছে, কোথায় জানি দেখছিলাম, কোথায় দেখছিলাম, এই যে এখানে দেখছিলাম। তোমার হচ্ছে এটা তো গেল, এরপর এই যে দেখো এগ্রিকালচার, ফুড থাকে, ইকোলজি থাকে, সিজনস থাকে। তো এই জিনিসটাই তোমার লিখে দিতে হবে যে ফোক মিউজিকের মধ্যে কি কি থাকে। দেখো ফোক মিউজিক ইজ ইনফ্লুয়েন্সড, মানে ফোক মিউজিক এখানে যেহেতু বলছি ইনফ্লুয়েন্সড, তাহলে তোমাকে লিখতে হবে হোয়াট ইনফ্লুয়েন্সেস ফোক মিউজিক। ফোক মিউজিক ইজ ইনফ্লুয়েন্সড বাই এগ্রিকালচার, ফুড, ইকোলজি, সিজনস এন্ড রিচুয়ালস। ওইখানে যেটা আছে সেটাই কিন্তু তুমি একটু মানে কোশ্চেন যেভাবে করেছে সেভাবে কিন্তু উত্তর দিয়েছো। হ্যাঁ পারো, পারো রাই, পারো, সমস্যা নাই, পারো, কোনো সমস্যা নাই। ওকে, ওয়াই আর ফোক মিউজিক ইনস্ট্রুমেন্ট ইউনিক। দেখো ফোক মিউজিক ইনস্ট্রুমেন্ট ইউনিক কেন, কেন বলো তো ইউনিক? ইউনিক এই কারণে, তোমরা এখানে একটা লাইন অ্যাড করবা যে ফোক মিউজিক ইনস্ট্রুমেন্টস আর ইউনিক, ফোক মিউজিক ইনস্ট্রুমেন্টস আর ইউনিক, তারপর লিখবে বিকজ, কারণ, কারণ কি, বিকজ দে আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস। ক্রাফটেড এর জায়গায় তোমরা কিন্তু মেড লিখতে পারো, যেহেতু ক্রাফটেড শব্দটা সরাসরি বইয়ে আছে, তোমরা যদি বইয়ের থাকা শব্দের বাইরে নিজের মতো করে একটা শব্দ ক্রিয়েট করে লিখতে পারো ওই শব্দের স্থলে, মানে একটা সিনোনিম যদি ব্যবহার করতে পারো, এতটুকুও যদি ব্যবহার করতে পারো, ট্রাস্ট মি, মানে ওই টিচার তোমার উপর এত খুশি হবে যে তোমাকে পুরো মার্ক দিতে বাধ্য হবে, অনেক সময় 1 মার্ক বেশিও দিতে পারে। মজা করলাম আর কি, মানে উনার মনে চাইবে যে তোমার 1 মার্ক বেশি দিই, কিন্তু ওনার তো আসলে হাত পা বাঁধা। তাহলে দে আর মেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস, মানে আমাদের চারপাশে আশেপাশে যেটা পাওয়া যায়, সাসাস, এই যে এটা কিন্তু প্যাসেজে আছে, অ্যানিমাল স্কিন, ব্যাম্বো এন্ড কালাবাস। তারপর হাউ ডাজ মাইগ্রেশন এফেক্ট ফোক মিউজিক, মাইগ্রেশন কিভাবে ফোক মিউজিককে এফেক্ট করছে, মাইগ্রেশনের ফলে ফোক মিউজিক আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, সেটাই তোমাকে দেখতে হবে। মাইগ্রেশন টু সিটিজ কজেস ট্র্যাডিশনাল টিউনস টু স্লোলি ফেড অ্যাওয়ে, ঠিক আছে, টু স্লোলি ফেড অ্যাওয়ে, তার মানে আস্তে আস্তে এটা কিন্তু হ্রাস পাচ্ছে। ইনফ্লুয়েন্স মানে কি কি প্রভাব বিস্তার করবে, কি কি থাকে। হ্যাঁ ব্রেক দিব, এখনই ব্রেক দিব, ওয়েট, ব্রেক দিব। আচ্ছা দেখো এখন হোমওয়ার্ক, দেখো হোমওয়ার্ক হচ্ছে, আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি ফার্স্ট পেপার থেকে, সেটা হলো দেখো এখানে কিন্তু আমি তো 5টা এমসিকিউ তোমাদের দিয়ে করাই নিছি বা হচ্ছে পোলের মাধ্যমে আমরা করছি, এখানে আরো 5টা এমসিকিউ আছে প্যাসেজের আলোকে। জাস্ট উত্তর লিখবা কিভাবে জানো, তোমার যে হোমওয়ার্কের খাতা মানে যেখানে সাবমিট করবো আমাদের গ্রুপে, তো তোমাদেরকে জানাইছি, এভাবে লিখবা জাস্ট এ, যদি 2 নাম্বার উত্তর হয় এতটুকু, তার মানে তোমার এ বি সি ডি ই এরকম এতটুকু, 1 পেজের অর্ধেক খরচ হবে, কোনো সমস্যা নাই। এ বি সি ডি লিখে যদি যেটা উত্তর, জাস্ট কোনো প্রশ্নও লেখার দরকার নেই তোমার, যেটা উত্তর সেটাও পুরোপুরি লেখার দরকার নেই, যদি 2 নাম্বার উত্তর হয় 2, যদি 3 নাম্বার উত্তর হয় 3, এরকম করে লিখে জাস্ট ছবি তুলে দিয়ে দিবা, ঠিক আছে। ওকে,
এরপরে দেখো এখানে তো 5টা আছে, এইটার হচ্ছে যদিও আমরা এখানে কিন্তু উত্তর দিয়ে দিয়েছি, কিন্তু আমাদের উত্তর না নিয়ে তুমি এই উত্তরের আলোকে আমরা একটু দেখতে চাই যে এই উত্তরের আলোকে আমি যেভাবে কিন্তু আমাদের এই আগের উত্তরে কিন্তু আমি দেখো একটুখানি করছি না, মডিফাই করছি না। তো এইটা মাথায় রেখে, এই জিনিসটা মাথায় রেখে তুমি যদি এই উত্তরটা মডিফাই করে লিখতে পারো, তাহলে বুঝবা না তুমি ট্র্যাকে আছো, তুমি খুব সুন্দর ট্র্যাকে আছো। তো পুরোপুরি না লিখতে পারলেও আমি জাস্ট একটু দেখতে চাই তোমাদের ইমপ্রুভ কতটা হচ্ছে। এই উত্তরটা একটুখানি মডিফাই করো, ওই যে সিনোনিম ব্যবহার করে দেখার ট্রাই করবা। তাহলে হোমওয়ার্ক কয়টা থাকতেছে বলো তো? 2টা। একটা হলো 5টা এমসিকিউ, আর একটা হলো এই 5টা প্রশ্ন তোমরা একটু মডিফাই করে লেখার ট্রাই করবা, বুঝছো? জাস্ট এটাই। এই কোশ্চেন গুলা হচ্ছে তোমার ওই প্যাসেজের আলোকেই আছে, আদার্স কোনো কোশ্চেন না। আচ্ছা, আরেকটা হলো তোমাদের কিন্তু প্যাসেজের আলোকে সামারি আসতে পারে। এই সামারি সম্পর্কে কারা কারা জানো বলো তো? সামারি সম্পর্কে কাদের কাদের আইডিয়া আছে? আচ্ছা, এই সামারি আমরা বিরতির পরে শিখবো, ঠিক আছে? সামারি জিনিসটা কি বা কিভাবে লিখতে হয় আমরা বিরতির পরে খুব শর্ট টাইমের মধ্যে শিখে যাব ইনশাল্লাহ, তখন পারবা। ওকে, তো হচ্ছে আমরা এখনই ব্রেকে যাব। তোমরা কতক্ষণ ব্রেক চাও? ব্রেকে যাব, দাঁড়াও, ব্রেকে তো যাব, কিন্তু ব্রেকের আগে আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু তোমরা অনেকে নতুন আমাদের কোর্সে ভর্তি হয়েছে বা একেবারে শুরুতে উদ্ভাসে মানে হচ্ছে প্রথমবারের মতো হয়তো উদ্ভাসের সাথে যুক্ত আছো, তো তোমাদের যে পোর্টালটা আছে সেই পোর্টালে কখন কোনটা কিভাবে অ্যাভেল করবা বা কিভাবে জিনিসগুলো দেখবা, এটা তোমাদেরকে আমি একটু শর্ট টাইমে জাস্ট 2 মিনিটের মধ্যে একটু দেখাই দিচ্ছি। এরপরে তোমাদেরকে আমি 10 মিনিট ব্রেক দিব, নো প্রবলেম। 10 মিনিট ব্রেক দিব, সমস্যা নেই, জাস্ট 2 মিনিট একটু দেখাই দিই যে তোমাদের হচ্ছে কিভাবে করতে হবে। ওকে, দেখো, তোমরা যখন হচ্ছে তোমাদের যে পোর্টাল আছে স্টুডেন্ট পোর্টাল, সেটা যখন লগ ইন করো, লগ ইন করার পরে কিন্তু তোমাদের এরকম একটা বিষয় আছে। তোমাকে বলো তো যে পুরোপুরি আমাদের সবকিছু কিভাবে অ্যাভেল করতে হয় পুরোপুরি জানো কারা কারা? মানে পুরোপুরি জানো কারা কারা? জাস্ট একটু আমাকে পোলের মাধ্যমে জানাও তো, আমি একটু দেখতে চাই যে কারা কারা ইতিমধ্যে জেনে গেছো। আমি কিন্তু বলবো, তারপরে একটু দেখতে চাই যে কারা কারা জেনে গেছো ইতিমধ্যে যে কিভাবে সবকিছু অ্যাভেল করতে হয়। ওকে, অনেকে জানো, আমি দেখতে পাচ্ছি যে 70%-এর বেশি জানো। ওকে, তো ঠিক আছে, আমি জাস্ট আরেকবার একটু বলে দিই শর্ট টাইমের মধ্যে। তো দেখো, যেটা এই যে লাইভ ক্লাস, যেটা এটা তোমরা সবাই জানো যে লাইভ ক্লাস হচ্ছে স্টিল তোমার একটা লাইভ চলতেছে, সেটা কিন্তু দেখাইতেছে। তার মানে তোমার যদি লাইভ ক্লাস থাকে এখানে, যদি তোমার আগামীকালকে কোনো লাইভ ক্লাস থাকে, তাহলে দেখাবে যে এতক্ষণ বাকি আছে বা এই সময় হচ্ছে তোমার লাইভ ক্লাস হবে। তো ওইখানে ক্লিক করলে, আমি আর ক্লিক করতেছি না, ওইখানে ক্লিক করলে তুমি মানে যদি লাইভ ক্লাসটা চলে এখন, তাহলে হচ্ছে জয়েন বাটনে ক্লিক করলে তুমি জয়েন হতে পারবে, যেভাবে জয়েন হচ্ছে আজকে। এবার দেখো লাইভ এক্সাম, যেটা কালকে থেকে বা আজকে থেকেই হয়তো বা তোমার লাইভ এক্সাম শুরু হতে পারে, বা কালকে থেকে মেইনলি তোমার লাইভ এক্সাম শুরু হবে। আজকের কোর্সের উপরে বা আজকের ক্লাসের উপরে কালকে কিন্তু তোমার লাইভ এক্সাম থাকবে। তো এটা তুমি মানে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সারাদিনই দিতে পারবা লাইভ এক্সাম। তো এইখানে তুমি তোমার কোন এক্সাম কোন দিন আছে বা কোন এক্সাম চলতেছে এখন, সেটা কিন্তু গিয়ে দিতে পারবা। প্র্যাকটিস এক্সাম এটা সবসময়ের জন্য থাকবে, তুমি তোমার প্রস্তুতি যাচাই করার জন্য সবসময় প্র্যাকটিস এক্সাম দিতে পারো। তারপরে তোমার যে এক্সামটা হচ্ছে এক্সামের সলভ শিট মানে ওর উত্তরপত্র তোমরা এই সলভ শিটের মধ্যে কিন্তু পেয়ে যাবা। এবার কিউ অ্যান্ড এ সার্ভিস, এটা হয়তো তোমরা ওরিয়েন্টেশন অনেকে দেখেছো যে কিভাবে অ্যাভেল করতে হয়। এখানে যেয়ে কিন্তু তোমরা প্রশ্ন করতে পারবা মোটামুটি। আচ্ছা, 1 মিনিট। ওকে,
সরি ফর দ্য ইন্টারাপশন। আমি যেটা আসলে তোমাদেরকে দেখাতে চাইছিলাম যে কিউ এন্ড আসলে কিভাবে করবা, অ্যাভেল করবা। তো তোমার আসলে যে কোর্সটা এখানে আছে, যেমন ক্লাস 8 কিউ এন্ড সার্ভিস, এখানে প্রসিড হয়ে মোটামুটি তুমি ওখানে হচ্ছে অনেকে হয়তো বা এই কারা কারা কিউ এন্ড তে কোশ্চেন করেছো, তোমাদের বলো তো কারা কারা কোশ্চেন করছো কিউ এন্ড তে? এখন কি কেউ কোশ্চেন করছো কিউ এন্ড তে? বলো দেখি কারা কারা কোশ্চেন করছো। নুসাইবা করেছে, রাফি করেছে, হুমায়রা করেছে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি হুমায়রা, দিচ্ছি। অনেকে করেছে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এই তো অনেকে কোয়েশ্চেন করে ফেলেছো ইতিমধ্যে। তো এরপরে দেখো, এটা তো দেখাইলাম মোটামুটি। এরপরে হচ্ছে কোর্স অ্যান্ড কন্টেন্ট। কোর্স অ্যান্ড কন্টেন্টে যে মোটামুটি তোমার যে কোর্সটা আছে এখানে ক্লাস 8 একাডেমিক, এখানে হচ্ছে তোমরা এনসিটিভির যে বইগুলো আছে সেটা ইনশাল্লাহ পেয়ে যাবা। ওকে, তো মোটামুটি এইটা তো আমরা দেখালাম। এরপরে দেখো, এইখানে হচ্ছে আম, তোমরা হচ্ছে তোমাদের মেইনলি এইগুলাই হচ্ছে বেশি কোনো এক্সাম যদি তুমি মিস করে থাকো তাহলে পাস্ট এক্সামে এখানে যে পাবা। কোনো এক্সাম যদি কোনোভাবে মিস করে থাকো, যে লাইভ এক্সাম একদিন দিতে পারলা না, ওটা তুমি পাস্ট এক্সামের এখানে পাবা। তারপরে হচ্ছে এগুলাই আর কি, এগুলাই এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো মোটামুটি বুঝতে পেরেছো কারা কারা, বা কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের যে পোর্টাল আছে, পোর্টালে তুমি তোমার সুবিধা বা মানে তুমি তোমার যে সুবিধাগুলো আছে সেটা কিভাবে অ্যাভেল করবা, কোনো প্রশ্ন আছে কিনা বলো তো, বুঝতে পেরেছো কিনা? ওকে, ঠিক আছে। তাহলে এখন ব্রেক দিচ্ছি। ব্রেকটা হচ্ছে 16 পর্যন্ত, ঠিক আছে? ব্রেকটা হচ্ছে আমরা ব্রেক দিব হচ্ছে আমরা ই2 তে চলে যাব, তারপরে মানে আমরা হচ্ছে তোমার 17তে শুরু করবো ইনশাল্লাহ, বুঝছো? 9টা মানে 7টা 17, 9টা 17 না, 7টা 17তে আমরা সেকেন্ড পেপার ইনশাল্লাহ শুরু করে দেব। তো ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো।
হ্যাঁ তনিমা, তোমার মেসেজ তো যাই। একটুখানি ওয়েট করো, আসতেছি আসতেছি। একটুখানি ওয়েট করো, 30 সেকেন্ড। ওকে, বিরতির পরে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি চলে এসেছি। তোমরা আস্তে আস্তে সবাই চলে আসো। তো সবাই কি চলে আসছো? এই সবাই চলে আসছো কিনা? চলে আসি থাকলে ইয়েস লিখো, নাইলে নো লিখো। সবাই চলে আসছো, তাই তো? ওয়েলকাম ব্যাক সবাইকে, আসসালামু আলাইকুম। সবার মেসেজ দেখা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। এই তো, সবাই আমাকে দেখতে পাচ্ছে। এই এই যারা যারা নো লিখছো, তারা কি আসো না এখনো? তাহলে কিভাবে নো লিখলা? ভেরি কমপ্লিকেটেড কোশ্চেন। পিপলস মিউজিক মানে তোমার সঙ্গীত, আমার সঙ্গীত, সবার সঙ্গীত, এটা আর কি। ওকে, যাই হোক, এখন হচ্ছে আমরা দেখি। আচ্ছা, তো দেখার আগে আমি কিন্তু তোমাদেরকে সামারি নিয়ে কিছু বলতে চাইছিলাম। খুব সংক্ষেপে বলবো, কেননা আমাদের প্রতি ক্লাসে সামারি থাকবে, সেখান থেকে আমরা মোটামুটি সামারি নিয়ে দেখতে পাবো। আচ্ছা, এর আগে সামারি সম্পর্কে কারা কারা মানে পড়েছো বা জানো যে সামারি জিনিসটা কি? হোয়াট ইজ সামারি? বলো তো, সামারির বাংলা কি? হোয়াট ইজ দ্য বাংলা অফ সামারি? সামারি বাংলা কি বলো? হ্যাঁ হ্যাঁ আফিফা, মেসেজ আসছে, সবার মেসেজ। হ্যাঁ, নিকনেম হচ্ছে চেঞ্জ করা যায় তো। তুমি হচ্ছে যে ব্রাঞ্চে ভর্তি হয়েছে ওই ব্রাঞ্চের ভাইয়াদের কাছে একটু যোগাযোগ করো, ফোন নাম্বারে ওনারা ঠিক করে দিবে। মূল ভাব, তাই তো? মূল ভাব। এই আরেকটা সুন্দর কথা আছে, মূল ভাব তো ঠিক আছে, মূল ভাব ছাড়াও আরেকটা সুন্দরের বাংলা আছে, বলো দেখি পারো কিনা। বাংলাটা কি? ইয়েস, সারাংশ। ম্যাক্সিমাম তোমরা যেটা লিখছো সারাংশ, ঠিক আছে। আচ্ছা, সারাংশ, ভেরি গুড। সারাংশ, ওকে, সারাংশ। তো যাই হোক, সারাংশ যেহেতু বলছো তার মানে ঠিকই বলছো। এখন বিষয়টা হলো, দেখো, সামারি একটা প্যাসেজের কতটুকু লিখতে হয়, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে সামারি একটা প্যাসেজে কতটুকু লিখতে হয়। বলো দেখি, সামারি একটা প্যাসেজে কতটুকু লিখতে হয়? এই কতটুকু লিখতে হয় জানো কিনা বলো? এই যে অন থার্ড, ঠিক আছে, অন থার্ড, এটা কি স্ট্যান্ডার্ড, বুঝছো? স্ট্যান্ডার্ড হচ্ছে অন থার্ড, তার মানে 3/1 সামারিতে লিখতে হয়। এখন একটা বিষয় তুমি খুব ভালোভাবে চিন্তা করো, আমাদের সামারি কিন্তু হচ্ছে তোমার বিভিন্নভাবে আসতে পারে। কিছু সামারি আসে কোনো ব্যক্তির জীবনকে কেন্দ্র করে, আবার কিছু কিছু সামারি আসে যেমন হচ্ছে তোমার ডেসক্রিপটিভ কোনো একটা প্যাসেজের। যেমন আমরা আজকে যে প্যাসেজটা পড়ছি ফোক মিউজিক, এটা হলো ডেসক্রিপটিভ একটা প্যাসেজ, মানে ফোক মিউজিক সম্পর্কে বর্ণনা করেছে। তো যখন এরকম ডেসক্রিপটিভ কোনো প্যাসেজের সামারি আসবে, ফার্স্ট অফ অল সামারিতে কিন্তু তোমার যে জিনিসটা মনে রাখতে হবে, নো ডিটেলস, বুঝছো? কোনো প্রকার ডিটেলস এর মধ্যে যাওয়া যাবে না। তার মানে হচ্ছে কোনো প্রকার বর্ণনার সরাসরি তোমার করা যাবে না। জাস্ট সংক্ষেপে টু দা পয়েন্টে ওই প্যাসেজে কি বলছে সেটা তোমার লিখে দিতে হবে, বুঝছো? আর একটা বিষয় যেটা সামারিতে গুরুত্বপূর্ণ, সেটা হলো ডোন্ট কপি ওয়ার্ডস, ঠিক আছে, ফ্রম দ্য প্যাসেজ, ফ্রম দ্য প্যাসেজ। তার মানে প্যাসেজ থেকে তুমি হচ্ছে ওয়ার্ডগুলো কপি না করার ট্রাই করবা। ধরো প্যাসেজে যদি থাকে হচ্ছে তোমার রিচুয়ালস, তুমি ব্যবহার করবা হলো সেরেমনিজ।
প্যাসেজে যদি থাকে ট্র্যাডিশনাল, তুমি ব্যবহার করবা কাস্টমারি। ঠিক আছে, প্যাসেজে যদি থাকে পাস্ট অন, তুমি ব্যবহার করবা শেয়ার্ড ফ্রম জেনারেশন টু জেনারেশন। তার মানে আমি তোমাদের মনে বুঝাইতে পারছি। ঠিক যেমন ভাবে তুমি কোয়েশ্চেন অ্যান্সারিং করতা, ঠিক তেমন ভাবে সামারি লেখার সময় টু দা পয়েন্টে লিখবা। অবশ্যই যে টু দা পয়েন্টে লিখতেছো ওই যে তথ্য, ওই তথ্য কিন্তু তোমার প্যাসেজে আছে। এখন তোমার কাজটা কি, তুমি ওই তথ্যগুলো সরাসরি প্যাসেজে যে ওয়ার্ড দিয়ে লেখা আছে ওই ওয়ার্ড দিয়ে লিখবা না, একটু সিনোনিম ব্যবহার করে লিখবা বা একটু অন্যরকম সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে লিখবা। তাহলে দেখবা যে প্যাসেজ তুমি মানে সামারিতে খুব সুন্দর মার্ক পাচ্ছ। এখন আমাকে তোমরা একটু এনশিওর করো তো মোটামুটি বুঝতে পারছো কারা যে সামারি আসলে কিভাবে লিখতে হয়। এটা তোমরা তো মোটামুটি একটা নিয়ম জানলা। এবার সামারি আসলে আস্তে আস্তে লিখতে লিখতে এটা সুন্দর হয়, বুঝছো? যত আমরা সামারি লিখবো, আমাদের প্রত্যেকটা প্যাসেজেই সামারি থাকবে। তো এই সামারি আমরা যত লিখবো, লিখে হচ্ছে ধরো আমাকে তোমরা দেখাইলা যে ভাইয়া একটু দেখে দেন তো সামারিটা আরো কিভাবে সুন্দর করে লেখা যায়, তো আমি তোমাদেরকে বলে দিলাম। তাহলে এইভাবে লিখতে লিখতে দেখবা যে একসময় খুব সুন্দর করে শুধু তোমাদের প্যাসেজের সামারি না, যে কোনো টেক্সটের সামারি তুমি লিখতে পারবা। বুঝতে পেরেছো বিষয়টা ভাইয়া এবং আপুরা? ওকে ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে, ভেরি গুড। এই তো মোটামুটি বুঝলেই হবে। তুমি যদি মোটামুটিও বুঝো তাহলে ইনশাল্লাহ আমরা প্রত্যেক ক্লাসে সামারি নিয়ে কিছু না কিছু বলবো, আমি তোমাদেরকে ধরবো। বলতো সামারি কতটুকু লিখতে হয়, বলতো সামারিতে ডিরেক্টলি ওয়ার্ড কপি করা যায় কিনা, বা হচ্ছে এই ওয়ার্ডটার সিনোনিম কি হইতে পারে, এরকম করে আমরা প্রত্যেক ক্লাসে ইনশাল্লাহ একটু একটু করে পড়বো। আমাদের সামারি কয়েক ক্লাস পরে একেবারে স্ট্যান্ডার্ড এবং খুব সুন্দর হয়ে যাবে। নো প্রবলেম, জাস্ট ট্রাস্ট ইউরসেলফ এন্ড ট্রাস্ট ইন ইউরসেলফ এন্ড ট্রাস্ট ইন মি। আমাদের উপরে ভরসা রাখো, ইনশাল্লাহ খুব ভালো হবে। ওকে, তো এবার দেখো আমরা হচ্ছে বেসিক গ্রামার শিখবো। এই বেসিক গ্রামার কেন শিখবো বলো তো? আমাদের তো গ্রামার নির্দিষ্ট করে দেওয়া আছে, তোমরা হয়তো জানো। আমি তোমাদেরকে এই ক্লাসে হয়তো দেখাতে পারি না, কিন্তু নেক্সট ক্লাসে আমি তোমাদের এনসিটিভি যে স্যাম্পল কোয়েশ্চেনটা দিয়েছে ওটা দেখাবো। তার মানে তোমাদের কোন কোন কোয়েশ্চেন থাকবে এটা তোমরা একটু জেনে যাবা। তো আমাদের কিন্তু গ্রামার নির্দিষ্ট করে দেওয়া আছে যে তোমাদের এই গ্রামারের উপর যেমন পাংচুয়েশন, আর্টিকেল, প্রিপোজিশন, এই ধরনের গ্রামার দেওয়া আছে। তো এরপরেও আমরা সরাসরি এই গ্রামারগুলো না পড়ে না, আমরা কিন্তু সরাসরি এই গ্রামারগুলো পড়তেছি না। আমরা এই গ্রামারগুলো পড়ার আগে এই গ্রামারের সাথে আনুষঙ্গিক আমাদের যে গ্রামারটা লাগবে, যেটা কিন্তু এনসিটিভি বলেনি, তারা আমাদের শুধু বলছে যে তোমাদের আর্টিকেল লাগবে। কিন্তু আমরা তো জানি, আমাদের টিসি এক্সপিরিয়েন্স বলে যে আর্টিকেল পড়তে গেলে তোমার নাউন সম্পর্কে ভালো জানা লাগে। একইভাবে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস আছে, কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস তো পড়তে গেলে ভার্ব সম্পর্কে ভালো করে জানা লাগে। এটা তো আমাদের এনসিটিভি বলে নাই, তাই বলে কি আমরা পড়বো না? অবশ্যই আমরা পড়বো। মানে আমরা একেবারে বেসিক থেকে নিয়ে আমাদের মেইন পরীক্ষা ভালো করার জন্য যতটুকু পড়া প্রয়োজন সবকিছুই পড়বো। তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আমাদের লেকচারগুলো শুধু তোমাদের যে ক্লাসের গ্রামার আছে সেটা দিয়ে সাজাই নাই, বরং ওই গ্রামারের সাথে রিলেটেড যে বেসিক গ্রামারটা আছে সেটাতেও কিন্তু তোমাদের ইনশাল্লাহ স্ট্রং করে তুলবো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো হচ্ছে আমরা আজকে বেসিক গ্রামারের মধ্যে যেটা শিখবো সেটা হচ্ছে বলতে পারো যে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ এটা মানে কি আগে বলো? পার্টস অফ স্পিচ মানে কি বলো দেখি? পার্টস অফ স্পিচ মানে কি বলো? হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? একটু রিফ্রেশ করো, বা সোর্স 1-এ না হইলে সোর্স 2-তে চলে যাও। দেখো তোমাদের একটু শেখাই দেয়, পার্টস মানে কি অংশ, তাই না? আবার কিন্তু মেশিনের পার্টস মনে করো না, ঠিক আছে? এটা কিন্তু আমরা গ্রামার পড়তেছি। আচ্ছা, পার্টস মানে কি অংশ সমূহ। আচ্ছা, স্পিচ, স্পিচ মানে কি বলতো? স্পিচ মানে হচ্ছে তোমার, আমরা যদি স্পিচের আক্ষরিক মিনিং করি তার মানে স্পিচ মানে হচ্ছে বক্তব্য। স্পিচ মানে হচ্ছে বক্তব্য। আচ্ছা, বক্তব্য যখন আমরা মুখে বলি তখন সেটা বক্তব্য, বাট আমরা যখন বক্তব্যটাকে লিখি এটাকে কি বলে? এই বলো, সবাই বলো। বক্তব্যকে আমরা যখন লিখি তখন সেটাকে কি বলে? দেখি পারো কিনা? বাক্য। ভেরি গুড সাবিক। দেখি আর কে কে বলে? ইনান বলছে, তারপরে হচ্ছে মারুফ বলছে, শাহিদ বলছে, উদয় বলছে, মনসুর বলছে, তারপরে হচ্ছে শাফিন বলছে, শান্ত বলছে, রাফিদ বলছে, আয়শা বলছে, আলামিন বলছে, জান্নাতি বলছে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। সবাই যেটা বলছো সেটা হচ্ছে বাক্য। তার মানে আমরা বলতে পারি যে বাক্যে আমরা যে শব্দগুলো ব্যবহার করতেছি এগুলো কিন্তু কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্গত হচ্ছে। আমি যদি লিখি আই অ্যাম আ বয়, বা এখানে যদি লিখি গার্ল, তাহলে এই যে আই একটা,
তারপরে হচ্ছে তোমার ধরো এম একটা, তারপরে হচ্ছে এ একটা, বয় একটা, এগুলো কিন্তু সবই বাক্যের এক একটা পার্ট বা অংশ। তার এই যে এইটা একটা পার্টস অফ স্পিচ, এইটা একটা পার্টস অফ স্পিচ, এইটা একটা পার্টস অফ স্পিচ, এটা একটা পার্টস অফ স্পিচ। তার মানে বাক্যের ব্যবহৃত প্রতিটি অংশই কিন্তু এক একটা পার্টস অফ স্পিচের অন্তর্গত। ঠিক আছে, তো আমরা আসলে সবাই মোটামুটি জানি। এই কারা কারা জানো বলো তো পার্টস অফ স্পিচ আসলে আসলে কত প্রকার, বুঝছো? এই যে এইখানে আমরা যেটা দেখাইছিলাম, এই যে দেখো, এই যে এটা একটা অংশ, তারপরে এটা একটা অংশ। আচ্ছা, তোমাদের কাছে আরেকটা ছোট্ট প্রশ্ন, দেখি পারো কিনা। সেটা হলো, এই তোমাদের কি মনে হয় যে বাক্যে যদি তোমার হলো এখানে কয়টা শব্দ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। বাক্যে পাঁচটা শব্দ আছে, তার মানে কি পাঁচটা শব্দ প্রত্যেকটাই একটা একটা অংশ, নাকি অনেক সময় দুইটা শব্দ মিলে একটা অংশ হইতে পারে? তোমরা এটা জানো কিনা বলো দেখি আমাকে। এই বাক্যের এই 8 প্রকার তো বলবা, একটুখানি দাঁড়াও, আগে আমাকে এই প্রশ্নের উত্তরটা দাও যে পাঁচটা কি পাঁচটাই আলাদা 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 পার্ট, নাকি অনেক সময় দুটো বা তিনটা শব্দ মিলেও একটা পার্ট হইতে পারে? দেখি পারো কিনা, বলো দেখি পারো কিনা, হইতে পারে কিনা, নাকি সব আলাদা আলাদা? ইট ক্যান বি, ভেরি গুড, অনেকে লিখতেছে ইট ক্যান বি, হতে পারে, রাইট, এটা হতে পারে। পাঁচটা শব্দ আছে বলেই যে পাঁচ রকম পার্টস অফ স্পিচ, জিনিসটা এমন না। অনেক সময় দুইটা, ইভেন তিনটা, ইভেন চারটা, পাঁচটা শব্দ মিলেও কিন্তু একটা পার্ট হইতে পারে। এই বাক্য থেকে একটা উদাহরণ দিয়ে দেখো, এই যে হ্যাভ আর কমপ্লিটেড, দুটা কিন্তু আলাদা কোনো ওয়ার্ড না, বুঝছো? দুইটা মিলেই কিন্তু ভার্ব, দুইটা মিলেই কি ভার্ব, হ্যাভ এবং কমপ্লিটেড, এই দুইটা মিলেই কিন্তু ভার্ব, রাইট? তাইলে আমরা বলতে পারি যে এই দুইটা মিলে একটা পার্ট, ঠিক আছে, একটা পার্ট, এই দুইটা মিলেই কিন্তু কি একটা পার্ট, বুঝছো জিনিসটা? হ্যাঁ, তো আমরা এইভাবেই শিখবো, আস্তে আস্তে আমরা ফ্রেজ ক্লাস সম্পর্কে মোটামুটি আইডিয়া নিব, নো প্রবলেম, আমাদের ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে। তো আজকে আমরা যেটা শিখবো পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে কত প্রকার, এটা তো আমি বলছি আর কি। পার্টস অফ স্পিচ টোটাল কত প্রকার তোমরা ইতিমধ্যে আমাদেরকে বলে ফেলেছো বা আমাকে বলে ফেলেছো। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। এই সবাই আমার সাথে বলো, আমার সাথে বলো, আমি যেভাবে বলবো সেভাবে সবাই হচ্ছে উচ্চারণ করবা, ঠিক আছে? আমরা সবাই শিখি, সবাই রেডি তো? আমরা কিন্তু সবাই একসাথে বলবো, বলো নাউন। প্রথম প্রকার হচ্ছে নাউন। ওকে, আমি ধরে নিচ্ছি তোমরা বলেছো, আমি শুনতে পাচ্ছি, মিথ্যা কথা শুনতে পাইনি। তারপরে বলো, ঠিক আছে? এই সবাই কিন্তু সৎ থাকবা, বলবা আমার সাথে বলবা নাউন। প্রোনাউন বলতেছো তো? ওকে ফাইন। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ না কিন্তু, অ্যাডজেক্টিভ। ভার্ব, ভার্ব। অ্যাডভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন, প্রেপোজিশন। একটু গুলাই ফেলা হয়েছে, বুঝছো? প্রেপোজিশনটাকে আগে দিবা, প্রেপোজিশন, কনজাংশন, তারপরে ইন্টারজেকশন। ওকে ফাইন, তো আমরা মোটামুটি সবাই একসাথে বললাম 8 প্রকার হইলো। তো 8 প্রকার সবগুলো আমরা মোটামুটি হচ্ছে ডিটেলসে পড়বো। তবে তার আগে যেটা আমরা করবো আজকের ক্লাসের জন্য, সেটা হচ্ছে আমরা নাউনটা নিয়ে একটু বিস্তারিত পড়বো, বুঝছো? বিস্তারিত বলতে নাউন আমরা আরেকটা ক্লাসে শেষ করব, বাট হচ্ছে আজকে মোটামুটি নাউনের মধ্যে যে কিছু ক্লাসিফিকেশন আছে সেটা পড়বো। তার আগে বলো তো, এই সুন্দর যে কবিতাটা আছে, এটা কারা কারা পড়ছো? এই সুন্দর কবিতাটা কারা কারা পড়ছো বলো তো? এই কবিতাটা মোটামুটি তোমাদের হচ্ছে পার্টস অফ স্পিচ সম্পর্কে ওভারঅল একটা ধারণা দেয়। কারা কারা পড়ছো? এই আমি আবার বল দিচ্ছি, এই সুন্দর কবিতাটা কারা কারা পড়ছো বলো দেখি, কারা কারা পড়ছো? ওকে, ভেরি গুড, ম্যাক্সিমামই পড়েছে। হ্যাঁ, ফ্রি ক্লাসে পড়েছে অনেকে। ওকে, আরেকবার একটু পড়ি, সুন্দর করে তোমাদের অনুবাদ করে শোনাই, কি বলো? পড়বো নাকি? এই পড়বো কিনা বলো, নাকি তোমরা পড়বা? তোমরা যেহেতু বলছো তাহলে পড়ি, বুঝছো? দেখো, এভরি নেম ইজ কল্ড আ নাউন, ঠিক আছে? মানে সকল প্রকার নামকে নাউন বলে। অ্যাজ ফিল্ড অ্যান্ড ফাউন্টেন, স্ট্রিট অ্যান্ড টাউন। দেখছো এই যে সুন্দর সুন্দর এই যে মানে ছন্দের মতো করে লিখছে, মানে রাইম হইছে আর কি, বুঝছো? ওকে, ইন প্লেস অফ নাউন দ্য প্রোনাউন স্ট্যান্ডস। তার মানে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হলো প্রোনাউন। ওকে, উদাহরণ দিছে, এই অ্যাজ দিয়ে উদাহরণ দিছে। As he and she can clap their hands. The adjective describes a thing. Adjective কোনো জিনিসকে বর্ণনা করে। As magic wand and bridal ring. Okay?
The verb means action, something done. To read, to write, to jump, to run. How things are done, that verbs tell. তার মানে একটা জিনিস কিভাবে হয়েছে এটা তোমাকে কে বলবে? Adverb বলবে। ওকে, as quickly, slowly, badly, well. এটা হলো সব অ্যাডভার্বের উদাহরণ। The preposition shows relation. Preposition হচ্ছে সম্পর্ক নির্দেশ করে। As in the street or at the station. ঠিক আছে, এই in, at এরা হচ্ছে preposition. Conjunctions join in many ways. Sentences, words or phrase and phrase. আচ্ছা, এদের মধ্যে জয়েন করে। The interjection cries out, "Hulk! I need an exclamation mark." ঠিক আছে, তার মানে ইন্টারজেকশন যেখানে থাকে সেখানে একটা এক্সক্লামেশন মার্ক থাকে, এটা তোমরা সবাই চিনো, তোমাদের চেনার দরকার নেই। Through poetry we learned how each of these make up the parts of speech. তার মানে এই পোয়েট্রির মাধ্যমে কিন্তু মোটামুটি আমরা পার্টস অফ স্পিচ কিভাবে হয় সেটা কিন্তু জানতে পারি। এটা বইয়ে নাই, বুঝছো, এটা বইয়ে দেওয়া হয়নি, তোমরা এখান থেকে এটা কিন্তু কালেক্ট করে তোমার খাতায় সুন্দর করে লিখে রাখতে পারো, বুঝছো। পরবর্তীতে তোমরা যখন তোমাদের ছোটদেরকে শিখাবা তখন বলবো আমি একটা কবিতা লিখছি, জানিস পার্টস অফ স্পিচ নিয়ে আমি একটা কবিতা লিখছি, তখন এই কবিতাটা শোনাবা, বুঝছো। এই কবিতার কিন্তু অন্যজন লিখছে, বুঝছো, মিথ্যা কথা বলার দরকার নাই, বুঝছো, বলে দিবা যে এই কবিতাটা আমি কালেক্ট করছি কিন্তু কবিতাটা আসলে কাজের। ওকে, তো দেখো এবার নাউন মানে কি, নাউন মানে কি আমরা এখান থেকে কিন্তু পেয়ে গিয়েছিলাম যে এভরি নেম ইজ কল্ড আ নাউন। তার মানে কি প্রত্যেকটা নামকেই নাউন বলে। আমাদের চারপাশে, আমি তো সংজ্ঞা দিয়ে এরকম, তোমরা হয়তো ছোটবেলায় এই সংজ্ঞা পড়েছো যে আমরা দু চোখে যা কিছু বা দেখি বা না দেখি বা আমাদের চারপাশে যা কিছু আছে সবই তাকে কি বলে? পরিবেশ বলে, তাই না? আমরা কিন্তু ছোটবেলায় সংজ্ঞাটা শিখেছি যে আমাদের চারপাশে যা কিছু আছে তাকে পরিবেশ বলে। কিন্তু আমি কি বলি জানো? আমাদের চারপাশে যা কিছু আছে তাকে নাউন বলে। তোমরা আমার সাথে একমত? আবার একটা পোল হবে, আমাদের চারপাশে যা কিছু আছে তাকে নাউন বলে। আমার সাথে একমত কিনা সবাই বলো দেখি কারা কারা একমত হয়। আরে বাস, এটা তো দেখছি আমার অনুগত স্টুডেন্ট, সবাই একমত। ওকে, ভেরি গুড। এই দেখো আমি তোমাদেরকে মানে আমার সাথে একমত হতে পারে বিষয়টা এমন না, নাউন এই জন্যই বলে। দেখো যেহেতু যে কোনো কিছু নামকে নাউন বলে, কারণ আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছুর কিন্তু একটা করে নাম আছে। যদি নাম না থাকতো আমরা তাহলে একটা জিনিসের মধ্যে একটা জিনিসের আলাদা করতে পারতাম না, কোনটা পুকুর আর কোনটা নদী এটাই বুঝতে পারতাম না, কোনটা আব্বা আর কোনটা আম্মা এটাও জানতে পারতাম না। তাহলে এই জন্যই কিন্তু সবকিছুরই একটা নাম যেহেতু আছে, এই জন্যই আমাদের চারপাশে যা কিছু সবই নাউন। ঠিক আছে, আজকে থেকে সংজ্ঞাবাদ, আমাদের চারপাশে যা কিছু সবই পরিবেশ। সংজ্ঞাবাদ আজকে থেকে সংজ্ঞা হলো আমাদের চারপাশে যা কিছু সবই নাউন। ঠিক আছে, ওকে। তো এখন আমরা নাউনে যদি একটু ক্লাসিফিকেশন করি, সেটা হচ্ছে নাউন দৃশ্যমান হইতে পারে। আচ্ছা, নাউন কি কোনো অদৃশ্যমান জিনিস হইতে পারে কিনা বলো? নাউন কোনো অদৃশ্যমান জিনিস নাউন হইতে পারে কিনা বলো দেখি? নাকি সব আমরা যা দেখি সবই নাউন? আমরা যা কিছু দেখি না তাকে নাউন হইতে পারে না? বলো দেখি, পারে? ওকে, ভেরি গুড, পারে, তাই না? থ্যাংক ইউ সো মাচ, পারে। ওকে, তাহলে দেখো পারা মানে দেখা যায় আর দেখা যায় না, এই দুইটার উপর ভিত্তি করে আমরা নাউনকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো কংক্রিট নাউন, একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এই কংক্রিট নাউন এর মধ্যে আবার চারটা আছে, প্রপার, কমন, কালেকটিভ আর ম্যাটেরিয়াল। বুঝছো, এই চারটা আমরা দেখতে পাই, ছুঁইতে পারি। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কোনো ভাগ নাই, এ একাই 100। তো এই অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা হয় সেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায়। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন একটু আগে বলছিলাম নলেজ, তারপরে হচ্ছে যদি বলি হিউম্যানিটি, মানবতা, তারপর হচ্ছে অনেস্টি, হনেস্টি না কিন্তু অনেস্টি। ঠিক আছে, তো এই যে সততা, লয়ালটি, আনুগত্য, ছেলেটা খুব লয়াল বলে না, তো এগুলো কি হবে? এগুলো হবে হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, যেহেতু ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায়, জাস্ট অনুভব করা যায়। ওকে, তো যাই হোক, এখন হচ্ছে এই কংক্রিট নাউনের মধ্যে চারটা আছে, চারটার মধ্যে আমরা জাস্ট দুইটা শিখবো, একটা হলো প্রপার, একটা হলো কমন। আমি তোমাদের জাস্ট দুইটা কথাই নাউনটা শিখাই দিচ্ছি। এই প্রপার মানে হচ্ছে ইউনিক নাম, মনে রাখবা। প্রপার মানে কি? প্রপার নাউন মানে হচ্ছে ইউনিক নাম, মানে যে নাম সচরাচর একজনের থাকে। বুঝছো, এই যে আমরা এখানে ক্লাস করতেছি, এখানে কোটি কোটি মানুষ ক্লাস করতেছে,
ফর এক্সাম্পল বুঝছো, মানে এখানে অনেক মানুষ ক্লাস করতেছে, তো এর মধ্যে সবার কিন্তু আলাদা আলাদা নাম আছে বুঝছো। তো আমার নাম যে রায়হান, এটা তোমরা নিশ্চয়ই জানো তাই তো, স্ক্রিনে শো করতেছে। তারপরে এই যে তোমার নাম আমি পড়তে পারতেছি, অনেক এখানে খুশবু আছে, জারিব আছে, বিভা আছে, সিনিন আছে, তারপর হচ্ছে প্রিয়ন্ডি, ওর নাম হচ্ছে প্রিয়ন্তী, কিন্তু এখানে নাকি ভুল আসছে। তারপর হচ্ছে মেহনাজ, নাইম, এরকম অনেক অনেক নাম আছে। তাহলে প্রত্যেকের যে আলাদা করে একটা নাম আছে, ইউনিক নাম আছে, সবাইকে আলাদা করে চিনতে পারতেছি। তারপরে তোমার আব্বুর একটা নাম আছে, তোমার আম্মুর একটা নাম আছে, তোমার ভাইয়ের একটা, তোমার বোনের দাদা দাদি নানা নানি সবার একটা করে নাম আছে না। এই যে সবার যে ইউনিক নাম, এইটাই কি বলতো, এইটাই হচ্ছে প্রপার নাউন বুঝছো। মানে আলাদা করে বা ইউনিক যে নামটা থাকে, এটাকে আমরা কি নাউন বলবো, এটাকে আমরা প্রপার নাউন বলবো। বুঝছো কিনা প্রপার নাউন জিনিসটা, বুঝছো? হ্যাঁ মিরাজ, বুঝছো কিনা বলো প্রপার নাউন? এই তোমাদের যে প্রত্যেকটা স্কুলের আলাদা করে একটা নাম আছে না, তোমরা তো সবাই বিভিন্ন স্কুল থেকে আসছো, এটা ইউনিক নাম না, ওটা কিন্তু প্রপার নাউন বুঝছো। তারপর তোমরা যে হচ্ছে বিভিন্ন কোম্পানির কলম ব্যবহার করো, ম্যাটাডর, তারপর হচ্ছে পিন পয়েন্ট, মানে ম্যাটাডর পিন পয়েন্ট আর কি। তারপরে ধরো আরো, আমার তো ওই সারা জীবন ম্যাটাডর ইউজ করে আসছি, তো ও হচ্ছে নাম মনে নাই, তোমরা হয়তো জানো আলাদা আলাদা কোম্পানির নাম, এটাও কিন্তু কি প্রপার নাউন। আচ্ছা দেখো, এইবার যেটা কমন নাউন সুন্দর করে শিখাই দিই। ধরো আমাদের এখানে দুই শ্রেণীর লোকজন আছে, কিছু আছে হচ্ছে ছেলে, কিছু আছে মেয়ে। এখন আমি ধরো এখানে লিখলাম হচ্ছে রহিম আর হচ্ছে করিম, এটা দুইটা আলাদা আলাদা নাম, প্রপার নাউন, ঠিক আছে। আর এখানে লিখলাম হচ্ছে রিনা, আর এখানে লিখলাম হচ্ছে মিনা, বুঝছো? খুব সুন্দর সুন্দর নাম। তো দেখো রহিম আর করিমের মধ্যে মিল, কমন মানে কি, একটা কমন বিষয় থাকবে, ঠিক আছে, একটা কমন বিষয় থাকবে। রহিম আর করিমের মধ্যে কমন বিষয় হলো এরা বয়, তারপরে এরা হচ্ছে হিউম্যান, তারপর ধরো এরা স্টুডেন্ট, ধরলাম পড়াশোনা করছে অনেক। আচ্ছা এবার দেখো রিনা আর মিনা কোনোভাবে তো বয় হবে না, তাই না? তো তাহলে কি গার্ল, তারপর হচ্ছে স্টুডেন্ট, এই যে এদের মধ্যে মিল আছে। তারপর দেখো তোমরা কিন্তু আলাদা আলাদা সবাই সিটি থেকে, কেউ কেউ ঢাকা থেকে, কেউ খুলনা থেকে, কেউ বরিশাল থেকে, কেউ সিলেট থেকে, কেউ নাটোর থেকে, কেউ সাতক্ষীরা থেকে, এরকম আলাদা আলাদা সবাই সিটি থেকে আছো না। এটা কিন্তু ইউনিক নাম, এই ইউনিক নামকে আমরা বলবো প্রপার নাউন। আর এই যে ঢাকা, খুলনা, বরিশাল, তারপরে হচ্ছে তোমার সিলেট, এগুলোর মধ্যে মিল আছে কি, এদেরকে আমরা কি বলি বলো তো? সিটি বলি না, আবার কি বলি, ডিস্ট্রিক্ট বলি। তাহলে এই সিটি বা ডিস্ট্রিক্ট এদের কমন নাম, এই জন্য এটাকে আমরা কি নাউন বলবো? কমন নাউন বলবো। তারপরে দেখো বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে হচ্ছে নেপাল, ভুটান, এটা কিন্তু আলাদা আলাদা নাম, ইউনিক নাম, এটা প্রপার নাউন। এদের মধ্যে কমন বিষয় কি আছে বলো? কান্ট্রি, তাই তো? তাহলে কান্ট্রিকে কি বলবো? কমন নাউন বলবো, ঠিক আছে? বুঝছো কিনা? বুঝছো কিনা বলো, জিনিসটা ক্লিয়ার কিনা? তোমরা কয়েকটা কমন নাউনের উদাহরণ দাও তো, তোমাদের চারপাশ থেকে কয়েকটা কমন নাউনের উদাহরণ দাও। এই যে দেখো এখানে এখানে মানে আমি যেটাই বলছি জাস্ট সেটা এখানে লেখা আছে, তোমরা যখন পিডিএফ ক্লাস নোট পড়বা তখন পড়লে আরো সুন্দর করে বুঝতে পারবা, বুঝছো? আচ্ছা এই যে প্রপার নাউন হচ্ছে কি নির্দিষ্ট নাম, এই মানুষের নির্দিষ্ট নাম, কোন একটা প্লেসের নির্দিষ্ট নাম, কোন একটা থিং এর নির্দিষ্ট নাম, অ্যানিমালের নির্দিষ্ট নাম, এটা হলো প্রপার নাউন। আর কমন নাউন হচ্ছে আরেকটা খুব সহজ জিনিস শিখিয়ে দিই, পৃথিবীতে যা কিছু গণনা করা যায় সবই কমন নাউন, সোজা হিসাব, বুঝছো? পৃথিবীতে যা কিছু গণনা করা যায় কি সবই কমন নাউন, লিখে দিই, মনে থাকবে না। যা কিছু গণনা করা যায় তা সবই কমন নাউন। এখন আমাকে বলো, তুমি যে চেয়ারে বসে ক্লাস করতেছো এটা কি নাউন বলো? তুমি যে চেয়ার টেবিলে বসে ক্লাস করতেছো বা তুমি যে সোফায় বসে ক্লাস করতেছো এটা কি নাউন বলো? বুক কি নাউন বলো? এই স্মার্ট বোর্ড কি নাউন বলো? এখন তো সব পারবা, যেহেতু সবই গণনা করা যায়, আর যা কিছু গণনা করা যায় সবই কি নাউন? কমন নাউন। আর প্রপার নাউন সাধারণত গণনা করা যায়, যে জিনিস একটাই থাকে ওই জিনিস তুমি গণনা করবো কেন? তো এমনিতে একটাই আছে, যে জিনিস অনেকটা থাকে সেই জিনিস গণনা করতে হয়, বুঝছো? রিভার কি নাউন বলো তো? রিভার কি নাউন, দেখি পারো কিনা? রিভার কি নাউন বলো, সবাই বলো, রিভার কি নাউন? রিভার কি নাউন বলো? ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের জন্য আমার তালি দিতে মন চাচ্ছে, বুঝছো? তোমরা আসলেই পারো। ফ্যামিলি কালেকটিভ নাউন এটা আমরা পরের ক্লাসে পড়বো, সমস্যা নেই, জাস্ট ধৈর্য ধরো। এখন ঠিকঠাক বুঝছো কিনা
তার জন্য কিন্তু আমাদের এই কুইজ চলে আসছে, বুঝছো? যদি ঠিকঠাক বুঝে থাকো, আমার মান সম্মান দয়া করে রেখো, এখানে কিন্তু আরো অনেক ভাইয়ারা আছে, বুঝছো? তারা কিন্তু তোমাদের ক্লাসও দেখতেছে, তাহলে তোমরা ঠিকঠাক পারলে এটা আমার জন্য খুব ভালো লাগবে, বুঝছো? তো ইনশাল্লাহ পারবা, সবাই ঠিকঠাক উত্তর দিবা কুইজের। এবার একটু লেখা বন্ধ করো দয়া করে, কুইজের উত্তর দাও। ওকে, তাহলে মোটামুটি দেখতে পাচ্ছি যে তোমরা অনেকে লিখেছো। অনেকের কিন্তু গালতিসে মিস্টেক হয়, এই গালতিসে মিস্টেক হওয়া যাবে না, বুঝছো? সবাই ঠিকঠাক করে উত্তর দিতে হবে। তো দেখো এখানে যেটা বলছে আমরা শেষ করে দিচ্ছি, বলছে যে আলবার্ট আইনস্টাইন ওয়াজ এ গ্রেট ফিজিসিস্ট। তাহলে এখানে বলছে প্রপার নাউন কোনটা? প্রপার নাউন বলছে এখানে বলছে ইউনিক নাম, তাই না? তাহলে কোনো মানুষের যে নাম সেটা তো অবশ্যই কি হবে বলো তো? অবশ্যই কিন্তু সেটা প্রপার নাউন হবে। তাহলে এইখানে মানুষের নাম কিন্তু দেখো, ফিজিসিস্ট যদি একজন হইতো তাহলে ওইটা প্রপার নাউন হইতো, কিন্তু ফিজিসিস্ট কি শুধু অ্যালবার্ট আইনস্টাইন পৃথিবীর একমাত্র ফিজিসিস্ট? না, আরো অনেকগুলো ফিজিসিস্ট আছে। তো এই জন্যই কিন্তু ওইটা কোনোভাবে তোমার প্রপার নাউন হবে না, এটা বরং কমন নাউন। তাহলে প্রপার নাউন কোনটা? প্রপার নাউন হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা লেটার বোর্ডে যাব। লেটার বোর্ডে আছে আমাদের শান্ত। কি অবস্থা শান্ত? বর্ষান, আরাবি, মেহজামিন, আরিশা, মারিয়া, আবিদ সাজিদ, কাজী, তাফসিয়া, তারপরে হচ্ছে তাসফিয়া, ফাইরুজ, ফায়াজ, অভিনন্দন তোমাদেরকে। সাথে সাথে যারা আমাকে জানিয়েছো তোমাদেরকে অভিনন্দন। এবং একজন মাত্র ভুল উত্তর করেছে নিলয়, আর বাকি সবাই ঠিকঠাক উত্তর করেছে। অভিনন্দন সবাইকে যারা আমাকে সিরিয়াল জানিয়েছো। নেক্সট হচ্ছে আরো কুইজ আছে, কুইজের কোনো কমতি নাই আমার ক্লাসে, বুঝছো? তোমরা শুধু ঠিকঠাক উত্তর দাও। এইবার ভালো করে উত্তর দিই, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কংক্রিট নাউন? এই কংক্রিট নাউন মানে কি বলছিলাম? যেটা ধরা যাবে, ছোঁয়া যাবে, স্পর্শ করা যাবে। তাহলে আগে ঠিক করে দেখে হাত এরকম করে রাখো, ঠিক আছে? দেওয়ার সাথে সাথে ক্লিক করবা। ওকে, ওকে, তাহলে হচ্ছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কংক্রিট নাউন কোনটা হবে শেষ করে দিলাম। দেখো, হ্যাপিনেস এটা ধরা ছোঁয়া যায় না, মিউজিকও ধরা ছোঁয়া যায় না, কারেজ মানে সাহস সেটাও ধরা ছোঁয়া যায় না, তাহলে কি এটা হবে? চেয়ার ধরা ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, তাহলে চেয়ার হচ্ছে তোমার কংক্রিট নাউন, যেটা তোমরা হচ্ছে 80% ঠিকঠাক উত্তর করেছো। এই ফিজিসিস্ট কমন নাউন, ঠিক আছে? তাহলে লেটার বোর্ডে দেখি কারা আছে। সাইফ আছে, লাবিব আছে, আদিবা আছে, মেজামিন আছে, মেঘলা আছে, মুবিন আছে, মাহির আছে, শফিন আছে, সোয়াদ আছে এবং হচ্ছে নাবিহা আছে। অভিনন্দন তোমাদেরকে। ফার্স্ট স্পিকারে দেখতে পাচ্ছি অনেকেই ভুল উত্তর করেছো, এটা করা যাবে না, ঠিকঠাক উত্তর দিতে হবে। ওকে, তো চলো নেক্সট কুইজ, আরো কুইজ আছে, কুইজ নাম্বার 8, এটা ঠিকঠাক উত্তর করো সবাই। ফ্রিডম কি নাউন সেটা উত্তর করো সবাই। আর বেশিক্ষণ রাখবো না, সবাই দ্রুত উত্তর করে ফেলো। পোল আসতেছে, পোল অর্ধেক পথ পর্যন্ত আসছে, এদিকে শেষ হয়ে গেল পোল ফাতিমা। কাল দিছে মিস্টেক হওয়া যাবে না। অপশন দেখা যাবে না কেন? এখানে অপশন তো সব দেখা যাচ্ছে। ওকে, শেষ করে দিলাম। দেখো, ফ্রিডম এখানে ধরা ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, জাস্ট অনুভবের বিষয়। 100% এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে ফ্রিডম, কোনো সন্দেহ নাই। ফ্রিডম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই ম্যাটেরিয়াল নাউন কি তোমাদের শিখাইছি? তোমাদের শিখাইছি কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন আর কমন নাউন, এই চারটার মধ্যে উত্তর হবে, এটা তো ওপেন সিক্রেট। তারপরেও সব আলাদা আলাদা দেখাইতেছে।
দেখো আলবি আছে, ইফামা আছে, রাইসা আছে, নুসাইবা আছে, মিহাদ আছে, শান্তি, সানিতা আছে, জারিফ আছে, জুবাইর আছে, এনান আছে, মারুফ আছে। অভিনন্দন তোমাদেরকে। ফার্স্ট এ আমি কি চোখে ঠিক দেখতেছি? হ্যাঁ ঠিক দেখতেছি। 1 থেকে 9 পর্যন্ত সবাই। তোমরা কি বুদ্ধি টুদ্ধি করছিলে নাকি, নাকি গ্রুপ খুলছো রাখছে সবাই একসাথে ভুল দেখাবো? একজন মাত্র আলভি ঠিক দেখাইছে, আর সবাই ভুল দেখাইছো। আমি প্রথমে মনে করলাম মনে হয় আমার চোখটা গেছে। ওকে নেক্সট, এরকম করো না প্লিজ, কষ্ট লাগে। নেক্সট। কেন এইডি আসছে না কেন? বলছে যে কমন নাউন কোনটা, ঠিকঠাক করে উত্তর দাও। আর বেশিক্ষণ রাখবে না। না, স্পোর্টটা হচ্ছে তোমার কমন নাউন, ব্যাডমিন্টন, ক্রিকেট এগুলো হচ্ছে প্রপার নাউন। ওকে, তো দেখো এখানে বলছে যে কমন নাউন কোনটা। এখানে কমন নাউন কিন্তু হচ্ছে বেসিক্যালি বিতে আছে, আবুক, এটাই আর কি। তো অনেকে হচ্ছে এ নাম্বার উত্তর করেছে, এ নাম্বারও ইন এ সেন্স হয়, তবে বিটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা এইটা হচ্ছে আমরা দেখাইতেছি না, কেননা এখানেও একটা কমন নাউন আছে, দ্য ক্যাপিটাল। ক্যাপিটাল হচ্ছে তোমার কমন নাউন হইতে পারে, আবার বুক হচ্ছে কমন নাউন, আবার প্লেস কমন নাউন, ঠিক আছে। তো এই প্রশ্নটা হচ্ছে প্রায় সব জায়গায় কমন নাউন আছে, শুধু কমন নাউন নাই হলো ডি নাম্বারে। ডি নাম্বার যারা দাগাইছো এরা না বুঝেই দাগাইছো, আর সবাই ঠিক আছে বুঝছো, সবাই লিডার বোর্ডে আসছো। টেক্সটটা দাগাও, এটা দাগাও ঠিকঠাক মতো। হ্যাঁ ক্যাপিটালও তো কমন নাউন। ব্রেভারি কোন নাউন সেটা বলছে। এই তো ছুটি দিয়ে দেবো, এখনই ছুটি দিয়ে দেবো। তোমরা এটা উত্তর করতে পারলেই ছুটি। ভুল করে মিস্টেক হয়ে গেছে, ভেরি গুড। কেউ কেউ বলতেছে পোল আসতেছে না, কেউ কেউ বলতেছে পোল দেরি করে আসতেছে। পোলের হইছে এটা কি বলো তো? ওকে শেষ করে দিচ্ছি। দেখো এটা সবাই মোটামুটি পারছো, তোমরা 79% পারছো। তোমরা জানো যে ব্রেভারি মানে সাহসিকতা, এটা আসলে ধরাছোঁয়া জানে, স্পর্শ করা জানে, সো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তো দেখেই আমাদের আরো কুইজ, আজকের মতো আর কুইজ নাই, এরপরে আরো ক্লাস আছে, সেগুলোতে আমরা অনেক অনেক কুইজ, তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে হচ্ছে আরো আরো কুইজ দিব, সমস্যা নাই। রুবা আছে, প্রিয়ন্তি আছে, নাসিব আছে, জাওয়াদ আছে, ইয়াসপা আছে, ইশরাত আছে, নিহাল, সাইফ, আহনাফ, মুহতাদুন আছে। অভিনন্দন সবাইকে। ফার্স্ট স্পিকারে অনেকে ভুল উত্তর করতেছে, এটা করা যাবে না, নেক্সট থেকে ইনশাল্লাহ ঠিকঠাক উত্তর করবা। তো যাই হোক, তোমাদের সাথে খুব ভালো ক্লাস হইলো। এখন কথা হচ্ছে আমি যে হোমওয়ার্ক দিয়েছি সেটা কিন্তু সবাই সাবমিট করার ট্রাই করবা। তোমাদের সাথে কিন্তু আমার পরিচয় যেটা, সেটা কিন্তু তোমাদের হোমওয়ার্কের মাধ্যমেই হবে। তোমরা যত হোমওয়ার্ক সাবমিট করবে আমি তোমাদের সবাইকে চিনতে পারবো এবং সেই অনুযায়ী ফিডব্যাক দিতে পারবো, ঠিক আছে। সবার মেসেজ দেখা যাচ্ছে। তো নেক্সট ইনশাল্লাহ বৃহস্পতিবার আমাদের আবার দেখা হচ্ছে। সবাই সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।